মাত্র 4-5 ঘন্টা হল জাহাজে উঠেছেন সাব্বিরজি। তারপরে সি সিকনেস। জাহাজের দুলুনি এই একটানা ঢেউয়ের ছন্দ, এমন অনুভূতি আগে কখনো অনুভব করেননি তিনি। নীল জল, সবুজ দ্বীপ, দূরে কুয়াশার মতো ঝুলে থাকা পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ তাকে ভুলিয়ে রাখতে পারল না। হঠাৎই কেবিনে কিছুক্ষণ আগে দেখা সেই স্বপ্নটার কথা মনে পড়তেই সাব্বিরজির শরীর কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল নিষিদ্ধ দ্বীপ, শয়তান জিন তার রক্ষী, মাঝির নিথর শরীর, আর কালো শাড়ি হিজাবে মোড়া সেই মধ্যবয়স্কা নারী। কেঁদেনি। সাব্বিরজির কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি তখন খুব স্পষ্টভাবে একটা সত্যি উপলব্ধি করছিলেন, মানুষ হিসেবে তাঁরও সীমা আছে। বারবার বিপদ থেকে বেঁচে যাওয়া মানেই ভাগ্য খুব ভালো বা তিনি অসম্ভব সাহসী, তা কিন্তু নয়। সমুদ্র তখনও দুলছে, আর সেই দুলনের সঙ্গে সঙ্গে সাব্বিরজির মনে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পাক খেয়ে উঠছে। এবং আমি বলেছিলাম যে বেডের আগেই হাজির হয়ে যাবে সুকান্ত মাইতির পাঠানো সাব্বিরজির আরো একটি ঘটনা। সেই ঘটনাটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেটি পড়ব এখন আপনাদের জন্য। আর বার্থডে যেহেতু সুকান্ত মাইতি যেহেতু পাঠিয়েছেন, বেশ বড় একটা ঘটনাই পাঠিয়েছেন। পড়তে কতক্ষণ লাগবে আমি জানি না, কিন্তু এত বড় ঘটনাকে আমি পড়েছি আগে, আমি ঠিক জানি না। পড়া শেষ হলে হয়তো বুঝতে পারবো, হয়তো আমার চাইতেও আপনারা ভালো বুঝতে পারবেন। আমার ভীষণ ইচ্ছে ছিল যে 6 বছর পূর্ণ করার আগেই আমরা পৌঁছে যাব 2 মিলিয়নে, কিন্তু এটা অনেক বড় একটা যাওয়া ছিল। এখনো সময় আছে, তবে সেটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যাই হোক, আমরা তো জার্নি শুরু করলাম এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমাকে সাহস দিয়েছেন এবং এখনো সাহস পাচ্ছি। এই যেমন এখন বিরাট একটা ঘটনা, অর্থাৎ লম্বা একটা ঘটনা পড়ার সাহস পাচ্ছি শুধু আপনাদের কারণেই। জানি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে। সবার প্রথমে ভূত.com-এর 6th বার্থডে অ্যানিভার্সারির শুভেচ্ছা। দেখতে দেখতে 6 বছর কেটে গেল, কিন্তু মনে হয় এই তো সেদিনের কথা যখন ভূত FM বন্ধের পরে আমরা সবাই বিষণ্ণ। তখন 14 ফেব্রুয়ারি নতুন রূপে ভূত.com-এর আবির্ভাব এবং সেই 5 নম্বর এপিসোড থেকে নতুন করে সেই পথের পাথেয় হয়ে আমার আবারও পথ চলা শুরু। আজ এক এক করে 50-এরও বেশি ঘটনা শেয়ার করা হয়ে গেছে। বিশেষ করে যে মানুষটার ঘটনার জন্য শ্রোতা বন্ধুরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তিনি আমাদের সবার প্রিয় সাব্বিরজি। তাই এই বিশেষ মুহূর্তে তার একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। তারপরে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি লিখছেন, সাব্বিরজি শুধু চেয়ে চেয়ে দেখছিলেন। পেটের একেবারে ভেতরের কোনো একটা অচেনা কোণে যেন ছুরি ঘোরানো হচ্ছিল। তীব্র ব্যথায় শ্বাস নেওয়াটাও ভারী হয়ে উঠেছিল। শরীরের প্রতিটা স্নায়ু জমে কাঠ, নড়বার মতো কোনো শক্তি নেই, এক ফোঁটাও না। ওপারের নিষিদ্ধ দ্বীপের ঠিক সীমানায় শয়তান জিনেদের আস্তানার সামনে দ্বার রক্ষীটা দাঁড়িয়েছিল। লম্বা, অস্বাভাবিক চওড়া কাঁধ, চোখ দুটো যেন আগুন জ্বলা গর্ত। সে হঠাৎই বোটটা ছুঁড়ে ফেলে দিল সাব্বিরজির পায়ের সামনে। বালির ওপর ধাক্কা খেয়ে বোটটা ঘুরে গিয়ে বালির সঙ্গে ঘষা খেয়ে কর্কশ শব্দ করে থমকে দাঁড়ালো। মাঝি তখনও চিৎকার করছিল, আগেও বলেছিল, তখনও বলছে, স্যার পালান, আপনি পালান। কণ্ঠটা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ, চোখে ভেজা আতঙ্ক। কিন্তু সাব্বিরজি তো রক্ত মাংসের মানুষ। সেদিন ভয়কে তিনি কেবল অনুভব করেননি, চাক্ষুষ
দেখেছিলেন। সেই ভয় তার পা দুটোকে কাপুরুষের মতো কাঁপিয়ে দিয়ে একেবারে আটকে দিয়েছিল। পা যেন অসাড় হয়ে গিয়েছে, মাটির সঙ্গে গেঁথে গেছে। দৌড়ানোর কথা ভাবাই অসম্ভব। চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। দ্বাররক্ষীর শয়তান জিনটা একবার মাঝির দিকে তাকালো, তারপর অদ্ভুত এক ইশারা করল, যেন চোখের ভাষায় কিছু বলছে। মাঝির মুখ আরো ফ্যাকাশে হয়ে গেছে। এরপর সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সাব্বিরজির দিকে তাকালো। ঠোঁট বেঁকিয়ে এক বিকৃত হাসি, আর সেই হাসির ভেতর দিয়ে বেরিয়ে এলো কণ্ঠ ভাঙা কিন্তু ধারালো, বলেছিলি না সাহস থাকে তো সামনে আয়। একটু থেমে সে আরো কাছে এগিয়ে এলো। আমাদের সর্দার আলোয়ারের আসার প্রয়োজন নেই, আমি তোর জন্য যথেষ্ট। এসে তো পড়েছিস, যাবি কিভাবে? শব্দগুলো যেন বাতাসে নয়, সরাসরি সাব্বিরজির বুকের ভেতরে ঢুকে বিঁধছিল। শয়তানটা বলতে বলতেই মাঝিকে টেনে তুলে নিল বালির ওপর। মুহূর্তের মধ্যে দৃশ্যটা বদলে যায় দুঃস্বপ্নে। সাব্বিরজির হাত কাঁপছিল। তসবিটা পকেটেই ছিল তিনি জানতেন, কিন্তু সেটার দিকে হাত বাড়ানোর শক্তিটুকুও যেন কেউ কেড়ে নিয়েছে। চোখ সরাতে পারছেন না, শরীর নাড়াতে পারছেন না। কাপুরুষের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিলেন না তিনি। এক ফোঁটাও নড়েননি। মাথার ভেতর তখন কি চলছিল তিনি নিজেও জানতেন না। শুধু দেখলেন দ্বাররক্ষী জিনটা এক হাত দিয়ে মাঝির গলা চেপে ধরেছে। কোনো চিৎকার নেই, কোনো আর্তনাদ নেই। হঠাৎ একটা শব্দ হলো, যেন শুকনো ডাল ভাঙার আওয়াজ। ঠিক সেই মুহূর্তেই পাশের খাঁড়িতে বোটটা দাম করে শব্দ তুলে তলিয়ে গেল। দৃশ্যটা এমন ছিল যেন কোনো অদৃশ্য তিমি বোটটাকে টেনে হিঁচড়ে জলের নিচে নিয়ে গেছে। জলটা একবার ফুলে উঠল, তারপর নিস্তব্ধ। আবার সাব্বিরজি দেখলেন মাঝি যেন ঝরঝরে বালুর মতো ঝরে পড়ছে। শরীর, মাংস, হাড় সবকিছু ধীরে ধীরে গুঁড়ো হয়ে বালির সঙ্গে মিশে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে আর কোনো মানুষ ছিল না, শুধু বালি, নীরব বালি। সাব্বিরজি স্তব্ধ। আর একটা জীবন, আর একটা রূহ চলে গেল। ঠিক তখনই এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করল। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছে বাঁচানোর জন্য। আবার সেই একই সত্তা তাকে টেনে তুলে আনছিল জলের গভীর থেকে। শরীর ঠান্ডা, মাথায় ঝিমুনি ভাব। বাস্তব আর অবাস্তবের মাঝখানে ঝুলে আছেন তিনি। তার চেয়েও ভয়ঙ্কর অকল্পনীয় দৃশ্যটা তখন চোখে পড়ল। দ্বাররক্ষী জিনের থেকে একটু দূরে আড়ালে সেই মুহূর্তে একজন দাঁড়িয়েছিলেন, সন্ত্রস্ত অবস্থায় কিন্তু দৃঢ় দৃষ্টিতে সাব্বিরজির দিকে তাকিয়ে, চোখে গভীর উদ্বেগ, যেন যতটা সম্ভব তাকে সাবধান করতে চাইছেন। তিনি একজন মধ্যবয়স্কা নারী, পরনে কালো শাড়ি, মাথায় কালো হিজাব। বাতাসে তার শাড়ির আঁচল একবার কেঁপে উঠল। আলো আঁধারির ভেতরেও মুখটা স্পষ্ট। নামটা সাব্বিরজির মাথার ভেতর আপনা থেকেই প্রতিধ্বনিত হল, রাবেয়া বিবি। আর সেই মুহূর্তে সাব্বিরজি বুঝলেন তিনি একা নন, কিন্তু তাতে ভয় কমার কোনো কারণ নেই। ঠিক তখনই বিশাল এক ঢেউয়ের আঘাতে দৈত্যকায় জাহাজটার যেন হঠাৎ টনক নড়ে উঠল। ধাতব শরীরটা কেঁপে উঠতেই পোর্ট ব্লেয়ার বন্দরের সাইরেনের সঙ্গে সঙ্গে জাহাজের নিজের কানফাটা সাইরেন মিলে এমন এক বিকট শব্দ তৈরি করল যে সাব্বিরজির মাথার ভেতরটা মুহূর্তেই ঝাঁঝা করে উঠল। সেই সঙ্গে পেটের ভেতরটা আবারও গুলিয়ে মোচড় দিয়ে উঠল বমি বমি ভাব নিয়ে, গলার কাছে তেতো স্বাদ। তিনি আর দেরি করলেন না। বাথরুমে যাবার পরিবর্তে প্রায়
দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ব্যালকনির দিকে ছুটলেন। রেলিংটাকে দুহাতে আঁকড়ে ধরে বুক ভরে বাতাস নিলেন। আপ্রাণ চেষ্টা করলেন যাতে বমি না হয়। আসলে এটাই ছিল সাব্বিরজির জীবনে জাহাজে প্রথম চড়ার অভিজ্ঞতা। খিদিরপুর ডক থেকে জাহাজে ওঠার 4-5 ঘন্টা পর থেকেই শুরু হয় সি সিকনেস। এই টানা 3 দিনের সমুদ্র যাত্রায় তাঁর বেশ কয়েকবার বমি হয়ে গেছে। জাহাজের দুলুনি, এই একটানা ঢেউয়ের ছন্দ, এমন অনুভূতি তাঁর শরীরে আগে কখনো উপলব্ধি হয়নি। যদিও সহজেই সাব্বিরজি ফ্লাইটে আরামে আসতে পারতেন, কিন্তু জাহাজে পাড়ি দেওয়ার রোমাঞ্চকর সুযোগটা তিনি হাতছাড়া করতে চাননি। কিছুক্ষণ পর মাথার ঝিমুনিটা একটু কাটতেই সাব্বিরজি সামনে তাকালেন। চোখের সামনে যে দৃশ্যপটটা প্রস্ফুটিত, তাতে তিনি এক মুহূর্তের জন্য নিজের অবস্থার কথা ভুলে গেলেন। সামনে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা যেন প্রকৃতির বিশাল নীলাভ ক্যানভাসে ওপরওয়ালা নিজ হাতে আলতো করে ঘন সবুজ রঙের প্রলেপ লাগিয়ে তুলের স্পর্শে বিন্দু বিন্দু আলপনার টান দিয়েছেন। নীল জল, সবুজ দ্বীপ, দূরে কুয়াশার মতো ঝুলে থাকা পাহাড়ের রেখা, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ তাকে ভুলিয়ে রাখতে পারল না। হঠাৎই কেবিনে কিছুক্ষণ আগে দেখা সেই স্বপ্নটার কথা মনে পড়তেই সাব্বিরজি কেঁপে উঠলেন। চোখের সামনে ভেসে উঠল নিষিদ্ধ দ্বীপ, শয়তান জিন তার রক্ষী, মাঝির ঝরে পড়া শরীর, আর কালো শাড়ি হিজাবে মোড়া সেই মধ্যবয়স্কা নারী। সাব্বিরজির কপালে অজান্তেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করল। তিনি খুব স্পষ্টভাবে একটা সত্যি উপলব্ধি করেছিলেন, মানুষ হিসেবে তাঁরও সীমা আছে, লিমিটেশন আছে। বারবার বিপদ থেকে বেঁচে যাওয়ার মানেই ভাগ্য খুব ভালো বা তিনি অসম্ভব সাহসী তা কিন্তু নয়। জীবন সবাইকে বারবার সুযোগ দেয় না, আর সুযোগ পেলে সেটাকে হেলাফেলা করা ঠিক নয়, কারণ একদিন না একদিন সেই কঠিন দিনটা আসবেই। এটাই নিয়তি, এটাই বাস্তবতা। এই ভাবনাটাই তাঁর বুকের ভেতরটাকে ভারী করে তুলছিল। আর দেরি না করে তিনি চোখ বন্ধ করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। সমুদ্রের বাতাসের ভেতরেই যেন এক গম্ভীর উপস্থিতি নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ ভেসে উঠল, গভীর, সংযত, কিন্তু অস্বস্তিতে ভরা। তিনি স্পষ্ট করে জানালেন, আন্দামানে ঘোরাটা নিছকই সাধারণ কোনো ভ্রমণ হবে না। এই ট্রিপে এমন কিছুর মুখোমুখি হতে চলেছেন সাব্বিরজি যার বিভৎসতা কল্পনারও বাইরে। যেটা সামনে আসছে সেটা শুধুই ভয়ঙ্কর নয়, অশুভ। আর স্বপ্নে রাবেয়া বিবিকে দেখার অর্থও ব্যাখ্যা করলেন তিনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলার জন্য শুধু তাঁর উপস্থিতি যথেষ্ট নাও হতে পারে। রাবেয়া বিবির প্রয়োজন পড়বে। তার সাহায্য ছাড়া সামনে যা আসছে তার মোকাবেলা করা কঠিন হবে। তবে বিপদটা ঠিক কি আর কোথা থেকে আসবে সেটা তখনও জিয়াউদ্দিন সাহেব নিজেও আঁচ করতে পারেননি। সমুদ্র তখনও দুলছে, আর সেই দুলুনির সঙ্গে সঙ্গে সাব্বিরজির মনে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পাক খাচ্ছিল। আন্দামানে আসার পর 3 দিন কেটে গেছে। এই কদিনে সাব্বিরজি যেমন কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন, তেমনি এমন কিছু ঘটেছে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা তার নিজের কাছেও নেই। ঘটনাগুলো ছিল অকল্পনীয়, লোমহর্ষক, এবং প্রতিটা মুহূর্তে যেন অদৃশ্য কোন শক্তির উপস্থিতি তার খুব কাছাকাছি ঘোরাফেরা করছিল। তবে সেই সব ঘটনার প্রসঙ্গে যাওয়ার আগে আন্দামানে আসার পেছনে সাব্বিরজির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এখন পরিষ্কার করা আবশ্যক। সালটা 2017 নভেম্বর মাস। সত্যি বলতে কি, সাব্বিরজি আন্দামান নিকোবরে শুধু বেড়াতেই আসেননি। হাওয়া বদলের পাশাপাশি তার আরেকটা বড় কারণ ছিল একজন দূর সম্পর্কের চাচার পরিবারের সঙ্গে দেখা করা বললেও ভুল হবে, বলা ভালো ওনাদের জীবনে নেমে আসা কিছু অস্বাভাবিক অতি প্রাকৃতিক সমস্যার সমাধানের চেষ্টা করা। অর্থাৎ এক ঢিলে 2 পাখি
পাখি মারার মতো ব্যাপার। তা না হলে সাব্বিরজির মতো ব্যস্ত মানুষ শুধুমাত্র বেড়ানোর উদ্দেশ্যে এত দূর পাড়ি দিবেন, এটা ভাবাই কঠিন। সেই দূর সম্পর্কের চাচার নাম হুমায়ুন আলী আহমদ। হুমায়ুন সাহেব জন্মসূত্রে ভারতের মূল ভূখণ্ড পশ্চিমবঙ্গের বহরমপুরের বাসিন্দা হলেও 70-এর দশকে জীবিকার তাগিদে আন্দামানে চলে আসেন। প্রথমে সামান্য ব্যবসা, পরে ধীরে ধীরে সেটাই বড়। শেষমেশ আন্দামানের এক প্রত্যন্ত ছোট দ্বীপে তিনি পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। সমুদ্র আর জঙ্গলে ঘেরা এই দ্বীপেই তাঁর সংসার, পরিবার আর জীবনের বাকি দিনগুলো সেখানেই কাটাতে থাকেন। দূরত্বের সত্ত্বেও হুমায়ুন সাহেবের সঙ্গে সাব্বিরজির পরিবারের সম্পর্ক কখনোই আলগা হয়নি। যোগাযোগ ছিল ঘনিষ্ঠ। এমনকি 80-র দশকে হুমায়ুন সাহেব মারা যাবার পরেও ব্যবসার কাজে কিংবা অন্য কোনো প্রয়োজনে হুমায়ুন সাহেবের পরিবারের কেউ কলকাতায় এলে তারা প্রায় নিয়ম করেই সাব্বিরজির বাড়িতেই উঠতেন। সেই বাড়ির ভেতরেই বহু রাতে গল্পগুজব হয়েছে, হাসি ঠাট্টা হয়েছে, আর মাঝে মধ্যে এমন কিছু কথা হয়েছে যা তখন সাধারণ মনে হলেও আজ ফিরে তাকালে অন্যরকম লাগে। কিছুদিন আগে হঠাৎই হুমায়ুন সাহেবের পরিবারের উপর নেমে আসা অদ্ভুত সমস্যার কথা সাব্বিরজির কানে আসে। সমস্যাগুলো যে সাধারণ নয় সেটা ফোনেই বোঝা যাচ্ছিল। কথার ফাঁকে ফাঁকে ছিল অজানা আতঙ্ক, চাপা ভয় আর না বলা অনেক ইঙ্গিত। সেই খবর পাওয়ার পর থেকেই সাব্বিরজির মনে একটা অস্বস্তি কাজ করছিল। তাই সিদ্ধান্ত নেন আন্দামানে যেতে হবে। একদিকে আত্মীয়ের বিপদ, অন্যদিকে বহুদিন কোথাও বেড়াতে না যাওয়ার ক্লান্তি, দুটোই একসাথে মিটিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু একটা ব্যাপার শুরু থেকেই অদ্ভুত ছিল। আন্দামানে পৌঁছেও সাব্বিরজি সরাসরি হুমায়ুন সাহেবদের বাড়িতে ওঠেননি। তার বদলে তিনি পোর্ট ব্লেয়ারের একটি হোটেলে উঠলেন। সেই সিদ্ধান্ত যে শুধু সাবধানতা ছিল তা নয়, বরং সামনে আসতে থাকা অন্ধকারের বিরুদ্ধে প্রথম নীরব প্রস্তুতি, যা তখনও তিনি নিজেই পুরোপুরি বুঝে উঠতে পারেননি। পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর দিনই সাব্বিরজি তাঁর চাচাতো ভাই গোলাম নবীকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন দুদিনের মধ্যেই তিনি ওনাদের বাড়িতে যাবেন। ওপার থেকে গোলাম সাহেব খুব স্বাভাবিক গলাতেই কথা বলছিলেন, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে চাপা পড়েছিল এমন কিছু সাব্বিরজির অভিজ্ঞ চোখ কান সেটা ঠিকই ধরে ফেলেছিল। তবুও তিনি কিছু বলেননি। অনেক কিছু ফোনে বলা যায় না, এই বিশ্বাসটা সাব্বিরজির বহুদিনের। পরিকল্পনা মতোই 2 দিন পর একটি ছোট বোট ভাড়া করে তিনি রওনা দিলেন হুমায়ুন সাহেবের বাড়ির উদ্দেশ্যে। সমুদ্র তখন শান্ত, আকাশ পরিষ্কার, অথচ বুকের ভেতরে কেমন যেন একটা অজানা চাপা অস্বস্তি দানা বাঁধছিল। বোট ধীরে ধীরে খাঁড়ি পেরিয়ে সেই ছোট্ট দ্বীপটার দিকে এগোতে লাগলো। দূর থেকে দ্বীপটাকে দেখতে যতটা শান্ত আর সুন্দর মনে হচ্ছিল, কাছে আসার সাথে সাথেই ততটা যেন নিঃশব্দ আর ভারী হয়ে উঠেছিল চারপাশ। বোট থেকে নেমে সাদা বালির ওপর পা রাখতেই হঠাৎই ভর সকালেও সাব্বিরজির বুকের ভেতরটা কেঁপে উঠল, ঠিক যেন কেউ অদৃশ্যে খুব কাছে থেকে তাকে দেখছে। পকেটে রাখা তসবিটা আচমকা গরম হয়ে উঠতে শুরু করলো, এমন গরম যে এক মুহূর্তে হাত ঢোকাতে গিয়েও থমকে গেলেন তিনি। এই অনুভূতি তাঁর অচেনা নয়। বহু জায়গায় বহু বিপদের আগে তিনি এমন সতর্ক সংকেত পেয়েছেন। তবুও তিনি সেটাকে আপাতত গুরুত্ব না দিয়ে গোলাম সাহেবের দেয়া ঠিকানার দিকে পা বাড়ালেন। দ্বীপটার ভেতরের রাস্তাটা অদ্ভুত রকমের। সবুজ গাছপালা, উঁচু উঁচু নারকেল গাছ আর ঘন জঙ্গলের পাশ দিয়ে সরু কালো পিচের রাস্তা যেন কোনো নিয়ম মানে না। সোজা না গিয়ে সাপের মতো এঁকে বেঁকে সমুদ্রের খাঁড়ির ধার ঘেঁষে জঙ্গলের ভেতর হারিয়ে গেছে। মাঝে মাঝে দূরে দূরে 2-1টা বাড়ি চোখে পড়লেও গোটা দ্বীপটাই ভীষণ নির্জন। মানুষের উপস্থিতি আছে কিন্তু প্রাণ নেই, এমন একটা অনুভূতি। বাজার এই দ্বীপে নেই। পাশে তুলনামূলক বড় একটা দ্বীপে বাজার, আর তারপরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো কিছু টাপু যেগুলো মানুষের জন্য নিষিদ্ধ। সেসব টাপুর দিকে তাকালেই কেমন যেন চোখ সরিয়ে নিতে ইচ্ছে করছিল সাব্বিরজির, ঠিক যেন ওদিক থেকে কিছু একটা তাকিয়ে আছে। অবশ্যই হুমায়ুন সাহেবের বাড়ির সামনে পৌঁছালেন তিনি। সবুজ ঘাসের ওপর দাঁড়ানো প্রশস্ত বাড়িটা দেখে প্রথম নজরেই মনে হলো এই বাড়ি সময়ের সঙ্গে কথা বলে।
খোলা উঠোনে রোদ নেমে এসেছে, চারিদিকে রং বাহারি ফুলের গন্ধ ভাসছে বাতাসে। সারি সারি নারকেল গাছ, পাতার ফাঁক দিয়ে বাতাসের মৃদু শোঁ শব্দ, টালির ছাউনি, সব মিলিয়ে একটা শান্ত গ্রাম্য সাউথ ইন্ডিয়ান বাড়ির আদল। বাইরে থেকে দেখলে কারোরই মনে হবে না এই বাড়ির দেয়ালের ভেতরে কিছু অস্বাভাবিকতা লুকিয়ে আছে। কিন্তু সাব্বিরজির চোখে সেই শান্তির আড়ালে চাপা অস্বস্তির ছায়া ঠিকই ধরা পড়েছিল। গেটের সামনে পৌঁছাতেই তিনি দেখলেন গোলাম সাহেব নিজেই দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করার জন্য। মুখে হাসি, অথচ ঠিক সেই হাসি যেন চোখ পর্যন্ত পৌঁছায়নি। সাদরে আপ্যায়ন করে সাব্বিরজিকে বাড়ির ভেতরে বৈঠকখানায় নিয়ে বসালেন তিনি। চা এলো, কিছু সাধারণ কথাবার্তা হলো, কিন্তু কথা বলার মাঝেই সাব্বিরজির চোখ এড়াল না গোলাম সাহেবের চোখে মুখে সেই ভয় আর আতঙ্কের ছাপ। সেই বাড়িতে ঢোকার আগেই জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য থেকে তাকে সতর্ক করে দিয়েছিলেন, সব কথা শোনো আর ভেতরে ভেতরে প্রস্তুত থাকো। সেই সতর্ক বার্তা মনে রেখেই সাব্বিরজি আর অপ্রাসঙ্গিক কথায় সময় নষ্ট না করে গম্ভীর গলায় গোলাম সাহেবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সমস্যাটা কি আসলে গোলাম? ফোনে তো কিছুই পরিষ্কার করে বললে না। এই প্রশ্নটা যেন বহুদিন ধরে চেপে রাখা কোনো বাঁধ ভেঙে দিল। গোলাম সাহেব এক মুহূর্ত চুপ করে রইলেন। মনে হলো কথাগুলো বলতে গিয়েই গলা শুকিয়ে গেছে। চোখের দৃষ্টি মেঝেতে আটকে, দুহাতের আঙুল একে অপরের মধ্যে জড়াজড়ি করে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, আপনি তো জানেন সাব্বির ভাই, 70-এর দশকে আব্বা পাকাপাকি ভাবে এখানে ব্যবসা শুরু করেন। প্রথমে মাছের আড়ত, খাঁটি পরিশ্রমের কাজ। ভোর রাতে সমুদ্রে নামা, জেলেদের কাছ থেকে মাছ কেনা, তারপর সেগুলো বিভিন্ন দ্বীপে পাঠানো। ধীরে ধীরে আব্বার নাম ছড়িয়ে পড়ে। পরে 80-র দশকে এসে আব্বা প্রমোটারির ব্যবসাতেও হাত দেন। বাড়ি, গুদাম, ছোট দোকান, এভাবে জমি জমা নিয়ে কাজ বাড়তে থাকে। কিন্তু আন্দামান নিকোবরে যে এলাকাগুলোতে আমাদের ব্যবসা ছড়াচ্ছিল, সেখানে সাউথ ইন্ডিয়ান লোকজনদের আধিপত্য ছিল বেশি। বাইরে থেকে আসা মানুষ বলে আমাদের ভালো চোখে দেখত না অনেকেই। মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে টুকিটাকি শত্রুতা ছিল। কে কখন কি করবে সেটা কেউ জানত না। 80-র দশকের শুরুতে আমার বয়স তখন 6 কি 7। আমরা এখানেই পাকাপাকি ভাবে থাকতে শুরু করি। প্রতিপত্তি হলেও আব্বার একটা অভ্যাস কোনোদিন যায়নি। বাড়িতে পরিচারক থাকা সত্ত্বেও তিনি নিজেই পাশের দ্বীপে প্রতি হাটবারে বাজার করতে যেতেন। তিনি বলতেন, নিজের হাতে না কিনলে শান্তি পাই না। সেদিনও তেমনই এক হাটের দিন। আব্বা দুপুরে খাবার সেরে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছেন। তখন রোদ ছিল, সমুদ্র শান্ত। হাটে পৌঁছে বাজার করতে করতে কখন যে সময় গড়িয়ে গেল তিনি বুঝতেই পারেননি। যখন বাজার সদাই হাতে বোটের দিকে ফিরছেন, তখন দিনের আলো ফুরিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে ঝুঁকছে। আকাশের রং বদলাতে শুরু করেছে, চারিদিক থমথমে। আব্বা হেঁটেই একটা নিরিবিলি পথ ধরে খাঁড়ির চরের দিকে যাচ্ছিলেন। ওই পথটা তিনি চেনেন, বহুবার গেছেন। কিন্তু সেদিন হাঁটতে হাঁটতে কানে অদ্ভুত একটা ব্যাপার ধরা পড়ে। মাঝে মাঝে মনে হচ্ছিল ঠিক পেছনে কেউ তার সঙ্গে পা মিলিয়ে হাঁটছে। পাতার মচমচে শব্দ, শুকনো ডাল ভাঙার আওয়াজ, সব যেন খুব কাছ থেকে আসছে। তিনি থেমে পেছনে তাকালেন, কেউ নেই। আব্বার বুকের ভেতরটা কেঁপে উঠল। তবু নিজেকে সামলে আবার হাঁটা শুরু করলেন। কিছু দূর এগোতেই জঙ্গলের রাস্তায় ঢুকতে হয়। প্রায় আধা কিলোমিটার লম্বা সেই রাস্তার দুপাশে তখনও 2টি গেরস্ত বাড়ি ছিল। সেগুলো পার হওয়ার পর সামনে শুধু জঙ্গল আর ঘন নিঃশব্দ অন্ধকার। আব্বা তখন একা। তিনি হাঁটছিলেন। ঠিক তখনই পেছন থেকে ভ্যানের হর্নের পেঁ পেঁ আওয়াজ ভেসে আসলো। একটানা কর্কশ শব্দ। আব্বা থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কে? অন্ধকারের ভেতর থেকে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে কেউ উত্তর দিল, সরে যা, পাশে সরে যা, লাশ নিয়ে আসছি। এই কথাটা শুনে আব্বার শরীর শিরশির করে ওঠে। তবু তিনি চুপচাপ রাস্তার পাশে সরে দাঁড়ান। ততক্ষণে চোখে অন্ধকার শুয়ে গেছে। আব্বা দেখলেন সত্যি একজন লোক ভ্যান টেনে নিয়ে আসছে। ভ্যানের উপর আড়াআড়ি করে একটা লাশ রাখা।
কাপড়ে ঢাকা, নিথর। লোকটার মুখ ঠিক চিনতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল মুখটা অস্বাভাবিক রকম লম্বা। আব্বা থমকে গিয়ে দোয়া দরুদ পড়ে বুকে ফোঁ দিলেন। ভ্যানওয়ালা ধীরে ধীরে এগিয়ে গেল। তাদের মধ্যে তখন হাত কয়েকের দূরত্ব। আব্বা আবার হাঁটা শুরু করলেন। সাহস করে দূর থেকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওই মিয়া, এটা কার লাশ? কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা, তারপর আবারও সেই অদ্ভুত গলা ভেসে আসলো, বেশি কথা বলিস না, নাইলে তোর লাশ খান উঠবো ভ্যানে। এই উত্তর শুনে আব্বার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ভয় পেলেও তিনি সেটা প্রকাশ করলেন না। মাথা নিচু করে শক্ত মনে হাঁটতে লাগলেন। কালিমা পড়ছিলেন মনে মনে। কিছুক্ষণ পর হঠাৎই খেয়াল করলেন পেছনে আর ভ্যানের আওয়াজ নেই, একদম নেই। পেছন ফিরে তাকিয়ে আব্বা অবাক হয়ে গেলেন। রাস্তা ফাঁকা, কোনো ভ্যান নেই, কোনো লোক নেই, শুধু জঙ্গল থেকে খসখস শব্দ ভেসে আসছে, যেন কেউ শুকনো পাতা মারিয়ে চলছে। কেন জানি না সেই শব্দের দিকে আব্বার পা এগিয়ে গেল। বাম দিকের জঙ্গলের ভেতর তাকিয়ে তিনি দেখলেন ভ্যানটা রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতরে নেমে গেছে। বুকের ভেতর ভয় চেপে ধরে রেখেই তিনি সেই দিকে এগোলেন। শুকনো পাতা, কাঁটা ঝোপঝাড় পেরিয়ে একটু ভেতরে যেতেই চোখের সামনে যা দেখলেন তাতে তার দম বন্ধ হয়ে আসে। ভ্যানওয়ালা লাশটাকে নামায়নি। লাশ সহ ভ্যানটা জঙ্গলের ভেতর রেখে সেটাই একটা গাছ বেয়ে ওপরে উঠছে। মানুষের মতো নয়, অস্বাভাবিক দ্রুত, চার হাত পা দিয়ে। তখনই আব্বা বুঝে যান এটা মানুষ না। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে ধূপ থাপ করে কয়েকটা ছায়া লাফিয়ে পড়ে। গাছের ডাল থেকে, অন্ধকারের ভেতর থেকে দানবের মতো অবয়ব, তারা ক্ষুধার্ত নেকড়ের মতো লাশটার উপরে ঝাঁপিয়ে পড়ে। হাড় ভাঙার শব্দ, মাংস ছেঁড়ার বিকট আওয়াজ, সব একসাথে। আব্বা আর এক সেকেন্ডও দাঁড়াননি। বাজে সদাই ফেলে কালিমা পড়তে পড়তে প্রাণপণে দৌড়াতে লাগলেন। জঙ্গল, অন্ধকার, ভয় সব পেছনে ফেলে তিনি খাঁড়ির দিকে ছুটে যান। কোন রকমে বোটে উঠে বোট স্টার্ট দেন। হাত পা কাঁপছিল, চোখে জল। বুকের ভেতর তখনও দৃশ্যটা জীবন্ত। সেই রাত থেকেই আমাদের জীবনে অন্ধকার নামে। বাড়িতে ঢুকেই আব্বা আর নিজেকে সামলাতে পারেননি। গলা শুকিয়ে কাঠ, হাঁপাচ্ছিলেন। রুদ্ধশ্বাস অবস্থায় যা দেখেছেন, যা অনুভব করেছেন, সবকিছু ভাঙা ভাঙা স্বরে বলতে শুরু করলেন। প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি, কিন্তু আব্বার চোখের দৃষ্টি, ঘামে ভেজা শরীর আর কাঁপতে থাকা হাত দেখে সবাই বুঝে গিয়েছিল এটা কোনো বানানো ভয় নয়, কিছু একটা সত্যিই ঘটেছে। সেই রাতেই কয়েকজন পরিচারক আর দুজন বিশ্বস্ত স্টাফকে নিয়ে আব্বা আবারও সেই জায়গায় যান। আর সেটাই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তাদের হাতে ছিল 3 ব্যাটারির টর্চ। চারিদিকে অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন জঙ্গল নিজেই নিঃশ্বাস চেপে রেখেছে। খাঁড়ি পেরিয়ে সেখানে পৌঁছাতেই টর্চের আলো পড়ে সেই ভ্যানটার ওপর। ভ্যানটা তখনও ছিল, কিন্তু সেটার আগের মতো কোনো যানবাহন ছিল না। তখন সেটা যেন এক চলমান কসাইখানা। ভ্যানের গায়ে শুকিয়ে যাওয়া গাঢ় রক্তের দাগ, চাকার কাছে জমে থাকা আঠালো কিছু, ভ্যানের নিচে আর আশেপাশে ছড়িয়ে থাকা মানুষের চুল, কাটা আঙুল, পায়ের আঙুল, কিছু আধখানা, কিছু পুরো। যেন কেউ মানুষকে খেলনার মতো ভেঙে ছিঁড়ে খেয়ে অবশিষ্ট হাড়গোড় ফেলে রেখে গেছে। কারো মুখ দিয়ে কোনো কথা বেরোয়নি। টর্চের আলো কাঁপছিল নাকি ওদের হাত বোঝা যাচ্ছিল না। আব্বার মনে হচ্ছিল ঝোপের আড়াল থেকে কেউ তাকিয়ে আছে। ঠিক তখনই গাছের দিক থেকে ভেসে আসা অদ্ভুত সব শব্দ, কোনো পশুর ডাক নয়, আবার মানুষের ডাকও নয়। শব্দগুলোতে ক্ষুধা ছিল, আহ্বান ছিল, যেন কেউ বলছে এসো এসো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয়নি কারো। কেউ কোনো প্রশ্ন করেননি, কেউ কিছু দেখার চেষ্টা করেননি। সবাই নিঃশব্দে ফিরে আসেন। সেই রাতে আর কেউ ঘুমোতে পারেননি। এরপর থেকে আব্বা 4-5 মাস ধরে সেই রাস্তা ব্যবহার করেননি। শুধু আব্বা নন, যে পরিচারক ও
কর্মচারী সেদিন রক্তাক্ত ভ্যান দেখেছিল, সবার মুখ যেন স্তব্ধ। তখনকার দিনে বিশ্বাস ছিল এমন কিছুর কথা মুখে আনলে বিপদ ডেকে আনা হবে। আদমখোরদের কথা বললে তারা শুনে ফেলে, আর শুনে ফেললে খুঁজে চলে আসে। সময় নিজের কাজ করে। 5 মাস কেটে যায়। মানুষের মন ভয় ভুলে যেতে চায় বা ভুলে যাওয়ার ভান করে। দিনের আলোয় জঙ্গল আর ভয়ঙ্কর থাকে না। আব্বাও ধীরে ধীরে নিজেকে বোঝাতে শুরু করেন, হয়তো কোনো খুন, হয়তো কোনো পাগলের কাজ। একদিন কয়েক কর্মচারীকে সঙ্গে নিয়ে আবার সেই রাস্তা দিয়ে যান। কিছু হয় না। আর একদিন যান, তারপর নিয়মিত। দিনের আলোয় কোনো ভ্যান নেই, কোনো রক্ত নেই, কোনো শব্দ নেই। তবুও জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় আব্বার মাঝে মাঝে মনে হতো কে যেন দেখছে, শুধু দেখছে না, এখন খেতে চাইছে। তখন বৈশাখ মাস। দিনের তাপ যেন মাটির বুক ফুঁড়ে আগুন হয়ে বেরোচ্ছে। আব্বা সেদিন যথারীতি হাটে গিয়েছিলেন। বাজার করতে করতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ফিরতে ফিরতে চরের মাঝখান দিয়ে হাঁটছিলেন তিনি। চারপাশে বিস্তৃত খোলা জমি, দূরে দূরে ঝোপঝাড় আর নিচু গাছপালা। ঠিক তখনই আব্বার চোখে পড়ে আকাশের রং বদলে যাচ্ছে। পশ্চিম দিক থেকে কালচে মেঘ গুটিয়ে আসছে, যেন কেউ আকাশে কালো কাপড় টেনে দিচ্ছে। কাল বৈশাখী ধেয়ে আসছিল। আব্বা পা চালান। গরম হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেই ঠান্ডায় কোনো স্বস্তি নেই, আছে অশুভ পূর্বাভাস। কিছু দূর যেতেই বাতাস জোরে বইতে শুরু করে। খোলা চরের ওপর দিয়ে ধুলোবালি উড়ে এসে চোখে মুখে লাগে। আব্বা বুঝতে পারেন ঝড় আসার আগেই জঙ্গলের রাস্তা বেরোতে হবে, কিন্তু ঠিক কখন যে তিনি সেই জঙ্গলের মাঝের সরু রাস্তাটায় ঢুকে পড়েছেন নিজেও খেয়াল করেননি। হঠাৎ চারপাশের শব্দ বদলে যায়। মাঠের খোলা বাতাস নেই, তার জায়গায় গাছের পাতার ঝড়ো ঝড়ো আওয়াজ। মাথার ওপর উঁচু গাছগুলো বাতাসে দুলছে, ডালপালা একে অপরের গায়ে ধাক্কা খেয়ে কর্কশ শব্দ তুলছে। বাতাসের সাথে সাথে বিদ্যুতের গর্জন শোনা যাচ্ছে দূরে। আকাশের এক কোণে হালকা আলো দেখা গেলেও গাছের পাতার ফাঁক দিয়ে যে আকাশটা দেখা যাচ্ছে সেটা অস্বাভাবিক রকমের লাল, অশান্ত। আব্বা এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ে যায় জায়গাটার কথা। বাম দিকের সেই মোড়টা, যেখানে কয়েক মাস আগে রাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন সেই ভ্যানটাকে। লাশ ভর্তি ভ্যান। ভেবে বুকটা হালকা কেঁপে ওঠে, কিন্তু তিনি নিজেকে বোঝান দিনের আলোয় কিছু হবে না। ঠিক তখনই বিদ্যুতের ঝলক। এক পলকের জন্য আব্বার চোখে পড়ে সেই জায়গায় একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কালো, নোংরা, বিকৃত। পরের মুহূর্তে অন্ধকার। আব্বা আবারও পেছনে তাকান। কিছু নেই। রাস্তা ফাঁকা, শুধু গাছপালা দুলছে, কিন্তু তার শরীরের লোম খাড়া হয়ে যায়। এটা ভ্রম ছিল না, বুকের ভেতর অজানা আতঙ্ক দানা বাঁধে। এবার তিনি হাঁটা ছেড়ে দৌড়াতে শুরু করেন। বাতাস তীব্র হয়ে উঠেছে। প্রথম বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে, তারপর ভারী বৃষ্টি। ঘন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে আব্বার জামা ভিজে চামড়ায় লেপটে যায়। কাদা জলে পা পিছলে যাচ্ছিল, তবু প্রাণ ভয়ে থামেননি তিনি। হঠাৎ একটা শব্দ। ঝোপঝাড় ভেঙে কেউ দৌড়ে বেরিয়ে আসছে। আব্বা থমকে যান। জঙ্গল থেকে একটা লোক দৌড়াতে দৌড়াতে রাস্তার ওপর উঠে আসে, আর ঠিক আব্বার চোখের সামনেই হুমড়ি খেয়ে পড়ে যায়। লোকটার গায়ে কাদা, মুখে আতঙ্ক। সে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই পেছন থেকে কয়েকটা মানুষের মতো অবয়ব বেরিয়ে আসে। মানুষের মতো, কিন্তু মানুষ না। বিদ্যুতের আলোয় আব্বা আবছাভাবে দেখেন চোখ দুটো অস্বাভাবিক বড়, শরীরগুলো কুঁজো, হাতগুলো অস্বাভাবিক লম্বা, কুচকুচে কালো। কারো হাতে বর্ষা, কারো হাতে মোটা লাঠি। রাস্তায় পড়ে থাকা লোকটা চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু শব্দ বেরোনোর আগেই প্রথম আঘাতটা পড়ে। তারপর একের পর এক মাংসের ওপর লাঠির শব্দ, হাড় ভাঙার আওয়াজ। লোকটা
লোকটার গলা দিয়ে বেরোতে থাকা চাপা গোঙানি আব্বা প্রাণ ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আতঙ্কে। চোখ বন্ধ করতে চান কিন্তু পারেন না। বিদ্যুতের ঝলকে তিনি দেখেন অবয়বগুলো লোকটাকে মেরে ফেলে আবার জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল, যেন কিছুই ঘটেনি। বৃষ্টি পড়ছিল অবিরাম। আব্বার শরীর ভিজে একাকার, কিন্তু তিনি নড়তে পারছিলেন না। তার সামনে একটা মার্ডার হয়েছে। যদি ওরা আশেপাশে থাকে, যদি শব্দ শুনে ফিরে আসে, তখনই আব্বার মাথার ভেতর একটা কথা ঘুরছিল। দৈত্য দানব শুধু বইয়ের পাতায় থাকে না, আসল দৈত্য দানব মানুষেরই মতো দেখতে। কিন্তু তার চিন্তা শক্তির শ্বাসরোধ করে আচমকাই প্যাঁ 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 শব্দ। ভ্যানের হর্নের বিকট আওয়াজ ভেসে আসে। আব্বার বুকের ভেতর যেন কিছু ফেটে যায়। তিনি আঁতকে উঠে মাটিতে পড়ে যান। হাত পা খিঁচুনির মতো কাঁপতে থাকে। চোখ তুলতেই দেখেন ভ্যানটা তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছিল। ভ্যানের ওপর থেকে চালক নেমে আসে। লম্বা হাড্ডিসার, মুখে বিদঘুটে হাসি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। আব্বার দিকে তাকিয়ে হেসে বলে, কিরে তুই এখানে? তোকে কতদিন খুঁজেছি, কিন্তু কোনো হদিশ পাইনি। আজ পেয়েছি। বলতে বলতে সে ভ্যানটা ঠেলে নিয়ে যায় রাস্তার ওপর পড়ে থাকা লোকটার দিকে। বিদ্যুতের আলোয় আব্বা আবার দেখতে পান ভ্যানের ওপর আগেই দুটো রক্তাক্ত লাশ পড়ে আছে। ভ্যানটা থামে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর আব্বা নিজের কানে পরিষ্কার শুনলেন লোকটা তখনও বেঁচে আছে। ক্ষীণ গোঙানি। ভ্যানওয়ালা বিরক্ত গলায় বলেন, ইস রে, মরেনি, চিন্তা খাবে কি করে? এই কথার পর যা ঘটল তা কোনো মানুষের কাজ নয়। ভ্যানওয়ালা লোকটার বুকের ওপর উঠে দাঁড়ায়, তারপর লাফাতে থাকে। ধুমধাম শব্দে লোকটার বুক দেবে যায়। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। কয়েকটা লাফের পর লোকটার শরীর নিথর হয়ে যায়। ভ্যানওয়ালা থামে। সে ধীরে ধীরে নেমে এসে লোকটার বুকে মাথা রাখে, যেন হার্টবিট শুনছে। কয়েক সেকেন্ড পর সে আব্বার দিকে তাকিয়ে উল্লাস করে বলে, এ দেখ, শেষ, শরীরে জান নেই। তারপর উঠে দাঁড়িয়ে বলে, চিন্তা খেলে লোকে জেনে যাবে, তাই মারলাম। বলতে বলতে সে লোকটার নিথর দেহটা বস্তার ভেতর ভরে কাঁধে তুলে নেয়। টুপুস করে শব্দ হয়। ভ্যানের ওপর ছুঁড়ে ফেলে দেয় লাশটা। তারপর ধীরে ধীরে আব্বার দিকে এগিয়ে আসে। কিরে, পড়ে থাকবি? হাসিটা আরো বিকৃত হয়ে ওঠে। চল, তোকেও নিয়ে যাই। তবে যখন তোকে বলবো নেমে যেতে, নেমে যাস। কথাটা শেষ করার আগেই সে ঝপ করে আব্বাকে কাঁধে তুলে নেয়। আব্বা চিৎকার করতে পারেন না, গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। কয়েক কদম হেঁটে সে আব্বাকে ভ্যানের উপর লাশগুলোর পাশে ফেলে দেয়। নড়াচড়া করবি না, পড়ে গেলেই সর্বনাশ। বৃষ্টির মধ্যে ভ্যান চলতে শুরু করে। রাস্তায় অন্ধকার, চারিদিকে জঙ্গল। ভ্যানের ওপর 3টে লাশ আর একজন জীবিত মানুষ, যে এখনো জানে না জীবিত ফিরবে নাকি ফিরবে না। আব্বা তখন আর মানুষ ছিলেন না, ভয়ে জমে যাওয়া একখানা নিঃশ্বাস নেয়া দেহ মাত্র। ভ্যানের উপর শুয়ে থাকা লাশগুলোর শরীর থেকে বেরোনো আষ্টে পচা ধাতব গন্ধ তার নাক মুখ দিয়ে ঢুকে পড়ছিল। মনে হচ্ছিল সেই গন্ধ শুধু শ্বাসের সঙ্গে ঢুকছে না, মগজে গিয়ে আঠার মতো লেগে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ। বমি আসছে, কিন্তু বমি করার শক্তিটুকু নেই। ঠিক তখনই ভ্যানওয়ালা হঠাৎ খ্যাক খ্যাক করে হেসে ওঠে। কে গন্ধ লাগে? তার কণ্ঠে কোনো স্বাভাবিকতা নেই, যেন বহুদিন ধরে মানুষের ভাষা ব্যবহার না করায় শব্দগুলো ভাঙা ভাঙা হয়ে বেরোচ্ছে। ওই লাশটা পাশের দ্বীপের আব্বাসের ছেলের। সে জানায় বিষ খাইছিল, বৈবাহিক অশান্তি। 2 দিন আগে মরছিল, আজকে কবর থেকে উঠায় নিয়ে আসছি। বলতে বলতে সে ভ্যানে ব্রেক করে। তাতে লাশটা একটু নড়ে উঠল। আব্বার বুকের ভেতর যেন কিছু একটা ছিঁড়ে গেল। আর ওই পাশেরটা রমাইয়া, জেলেপাড়ার রমাইয়া, 4 দিন আগে মারা গেছে। শুকনা লাশ। ভ্যানওয়ালার গলায় অদ্ভুত এক গর্ব। আর এখন যেটারে মারলাম, এক মল
সে বলতে থাকে, একদিন বাজার থেকে ফিরতেছিল, রাস্তার মধ্যে শয়তান দৈত্য জিনের দল 10-11 জন একটা মানুষ মারতেছিল। ওটা দেখে ফেলছিল। তারপর থেকে রাতের বেলা আর বাইর হয় না। খবর ছড়াইছিল চারদিকে, শয়তান জিন লাশ খায়, এর ফলে আমার মালিকের রাগ, তাই এইটারে মাইরা নিয়ে যাইতেছি। এই কথাগুলো যেন ছুরি হয়ে একটার পর একটা আব্বার মাথায় ঢুকছিল। তিনি বুঝে গিয়েছিলেন এই লোকটা মানুষ না, আবার পুরোপুরি জিনও না, মাঝামাঝি কিছু একটা। ভ্যান আবার চলতে শুরু করলো। রাস্তার বাম দিকে নামতেই আব্বা স্পষ্ট শুনলেন গাছের ডালে ভারী কিছু নড়ছে। শুধু নড়ছে না, ঘষছে কেউ, নখ দিয়ে ছাল ছিঁড়ে ফেলার মতো। ভ্যানটা থামলো আগের সেই প্রকাণ্ড গাছটার সামনে, সেই গাছ যার নিচে একদিন লাশ সহ ভ্যানটা দেখেছিলেন আব্বা। আব্বা দেখলেন গাছটার গুড়ি জুড়ে কালচে দাগ, শুকনো রক্ত বহুদিনের। ভ্যানওয়ালা নেমে এলো, একটার পর একটা লাশ নামাতে শুরু করলো। আর ঠিক তখনই গাছ বেয়ে নেমে আসতে শুরু করলো অবয়বগুলো। চোখ দুটো অন্ধকারেও যেন জল জল করছে, হায়নার মতো দৃষ্টি তাদের। সে কি উল্লাস! আব্বা চোখ বন্ধ করে কাঁপছিলেন। এই দৃশ্য দেখলে যে কেউ পাগল হয়ে যেত। হঠাৎই একটা অবয়ব সামনে এগিয়ে আসে আব্বার খুব কাছে, এত কাছে যে সে তার শরীরের গন্ধ শুকতে লাগলো। আব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ঠিক তখনই ভ্যানওয়ালা গর্জে উঠল, আরে আরে আরে, ওইটা এখন না। অবয়বটা গো গো করে পিছিয়ে যায়, কিন্তু আরেকটা পেছন থেকে লাফিয়ে আব্বার পিঠে উঠে বসে। আব্বার ভাবতে পারলেন না, শরীর যেন নিজে থেকেই কাজ করা বন্ধ করে দিয়েছে। এক ঝটকায় কাত হয়ে তিনি ভ্যান থেকে নিচে মাটিতে পড়েই উঠে দাঁড়ালেন। এরপর আর কি, প্রাণপণে ছুটতে শুরু করলেন। পেছনে কি হচ্ছে, কে ডাকছে, কে হাসছে, কিছুই তিনি আর শুনলেন না। শুধু জানতেন সেখানে থাকলে মৃত্যু নিশ্চিত। জঙ্গল গিলে খেতে চেয়েছিল তাকে, আর আব্বা দৌড়াচ্ছিলেন জীবনের জন্য। আব্বা দৌড়াতে দৌড়াতে এক মুহূর্ত পেছনে ফিরে তাকাতে পারছিলেন না। পেছন থেকে ভেসে আসছিল ভ্যানওয়ালার হর্নের বিকট শব্দ, আর মাঝে মাঝে কোনো অচেনা পশুর ডাক। শরীরটা কেবল ছুটছিল, মন থেকে কোনো হুঁশি কাজ করছিল না। কেবল চিৎকার, আতঙ্ক আর বুকের ভেতরে জমে থাকা অজানা শক্তি। ভ্যানওয়ালার কণ্ঠ তখনও ক্ষীণ ভেসে আসছে, যেন বাতাসে আটকে থাকা অদৃশ্য ধ্বনি। প্রতিটি শব্দ যেন শরীরের ভেতরে ঢুকে বিঁধে যাচ্ছিল। আব্বা ছুটছিলেন, কিন্তু হৃদয় যেন ঢিমে হয়ে গেছে। পায়ের তলা পাথরের মতো ভারী, তবুও দৌড় থামাতে পারছিলেন না। কেবল একটা জিনিস মনে হচ্ছিল, বাঁচতে হবে। বোটের ওপর হুড়মুড়িয়ে চড়াও হয়ে আব্বা কিছুটা শান্তি পেলেন। বোটের নড়াচড়া, জলের আওয়াজ আর হালকা বাতাস সবকিছু যেন মানুষের চেতনা ফেরানোর একমাত্র মাধ্যম। কিন্তু শরীর তখনও কাঁপছিল। বোটে উঠে বাড়ির দিকে যখন এগোতে লাগলেন, তখনই হঠাৎ শারীরিক শক্তি শেষ হয়ে আসে। পা আর মাথা যেন আলাদা কাজ করছিল। শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছে উঠোনে হুমড়ি খেয়ে জ্ঞান হারান। পড়ে যাওয়ার শব্দে পরিবারের সবাই বাইরে এসে আব্বাকে অচেতন অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। সকালে হুঁশ ফেরার পর আব্বা সব খুলে বলেন। সবকিছু শুনে দাদি, চাচারা সবাই বিস্মিত। তারা বললেন আব্বা যেন বহরমপুর গ্রামে চলে যান কিছুদিনের জন্য। কিন্তু আব্বা নারাজ। তিনি জানেন এখানে ব্যবসা, জমি জমা, প্রতিপক্ষের আঙুল সবই ঝুঁকিতে। আম্মা পরামর্শ দিলেন, আপনার জমি জমার ব্যবসার জন্য শত্রুতা দিনে দিনে বাড়ছে। কেউ কিছু করেছে হয়তো আপনাকে। আগে কোনো আলেম, হুজুর, কবিরাজ দেখান। আম্মার কথা মতো আব্বা একজন হুজুরের কাছে যান। হুজুর 2 দিন পর প্রস্তুত থাকার কথা বলেন। নির্ধারিত দিনে হুজুর আব্বাকে নিয়ে পার্শ্ববর্তী একটি দ্বীপে যান। সেখানে আব্বা প্রমোটারের জন্য জমি কিনেছিলেন। সেখানে পৌঁছে হুজুর মাটি খুঁড়তে লাগলেন এবং একটি পুটলি বের করেন। পুটলিটি দেখতে সাধারণ, কিন্তু স্পর্শ করলে যেন ভেতর থেকে অদ্ভুত শক্তি লিক লিক করছে বলে মনে হয়। হুজুর বললেন, তোমাকে মারার জন্য দূরের নিষিদ্ধ দ্বীপ থেকে শয়তান জিনদের দল পাঠিয়েছে, যার সর্দার আলওয়ার।
সাবধান হও, জিনদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। এই পুটলিতে তারা বন্দী। তুমি একটি বিশেষ সূরা পড়ে এটি খাঁড়ির জলে ভাসিয়ে দাও, দেখবে আর কোনো সমস্যা হবে না। তবে রাতের বেলা একা বাইরে যাবে না, সময় লাগবে এই দোষ কাটতে। আব্বা হুজুরের কথা মতো পুটলিটিকে ধীরে ধীরে খাঁড়ির জলে ভাসিয়ে দেন। তার স্রোতে পুটলিটি ভেসে যাচ্ছে, কিন্তু আব্বার মন তখনও স্থির নয়। গোলাম সাহেব এই বলে থেমে পাশের জগ থেকে এক গ্লাস পানি গড়িয়ে খেলেন। সাব্বিরজির মনে তখন অদ্ভুত চাপের এক ঘোর নেমে এসেছে। হুঁশটা ফেরে গোলাম সাহেবের ডাকে সাব্বিরজি আবার জিজ্ঞেস করেন, এরপর কি হলো? গোলাম সাহেব পুনরায় ধীরে ধীরে ভয় আর কৌতূহল মিশিয়ে বলে যান, 2 মাস কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিক মনে হচ্ছিল। কিন্তু একদিন রাতে আব্বা খাবার শেষে ঘর থেকে বের হন, আর তারপর যে ভয়ঙ্কর দৃশ্য ঘটে তা আমরা জীবনে ভুলব না। তখন ইলেকট্রিসিটি ছিল না। অল্প সময়ের মধ্যেই আবার বিকট আর্তনাদে আম্মা ছুটে বের হয়ে কুপির আগুনের আলোতে দৃশ্যটি দেখে চিৎকার করে জ্ঞান হারান। আমরা সবাই আতঙ্কে ছুটে বের হই। সেই রাত যেন অন্ধকারে ভরা একটি দানবীয় স্বপ্নের মতো। মৃদু আলোয় দেখা যায় আব্বার 2 হাত বাহুর জয়েন্ট থেকে ছিঁড়ে গেছে, পাও নেই, ফিনকি দিয়ে রক্ত ছুটছে, আর আব্বা আর্তনাদ করছে যন্ত্রণায়। পাশে আম্মা অচেতন, শ্বাস আটকে গেছে। ঘরের মধ্যে ভয় আর রক্তের গন্ধ মিশে এক অবর্ণনীয় আতঙ্ক তৈরি করেছে। আমি ঘর থেকে বের হওয়ার সময় অন্ধকারে একটি দৈত্যকায়ের ছায়া দেখলাম, অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সঙ্গে ভ্যানের বিচ্ছিরি শব্দ মৃত্যুর বার্তা দিচ্ছিল। আব্বার আর কিছু মনে করার ছিল না। হাত পা ছিঁড়ে শরীর থেকে আলাদা, দেহ রক্তাক্ত, শ্বাস বেরিয়ে যাচ্ছে। এমন অবস্থা জীবনের চরম মুহূর্তের। আব্বাকে আর বাঁচানো যায়নি। পরবর্তী সময়ে বড় হয়ে আমি আম্মার কাছে এই সমস্ত ঘটনার বিস্তারিত শুনি। প্রতিটি শব্দ মনে অদৃশ্য ভয় ঠেলে দেয়। মনে হয় সেই রাতের রক্ত, ভ্যানের অশুভ আওয়াজ এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আতঙ্ক, অজ্ঞাত শক্তির প্রভাব এবং মৃত্যু সংকেতের সেই মিলন সবই একটি অমোঘ অভিজ্ঞতা, যা আমাদের পরিবারের জন্য চিরকাল ছাপ হয়ে রয়ে গেছে। সাব্বিরজির মন মানসিকতা তখন সম্পূর্ণ অশান্ত। সর্দার আলওয়ারের নাম বারবার মাথায় বাজছে, যেন এক অদৃশ্য বলয়ের মতো ধীরে ধীরে ভাঙছে তার চিন্তার মণ্ডল। আন্দামানে এসে এই 2 দিনে যা দেখেছেন তা যেন সমস্ত যৌক্তিক সীমা অতিক্রম করেছে। তাঁর চোখে ভাসছে লাশের ভয়ঙ্কর দৃশ্য, ভ্যানের ওপরে ছড়ানো রক্ত, গাছের ওপরে অদৃশ্য ছায়া মানবদের হাহাকার। তিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করছেন এসব বাস্তব হতে পারে না, কিন্তু প্রতিটি নিঃশ্বাস তার মস্তিষ্কে অদ্ভুত তীব্রতায় দংশন করছে। হঠাৎ তাঁর স্মৃতিতে ভেসে ওঠে হুজুরের কথাগুলো। শয়তান জিনদের দল পাঠানো হয়েছে, যার সর্দার আলোয়ার। এই নাম শুধু একটি শব্দ নয়, এটি যেন আকাশ থেকে নেমে আসা বরফের মতো মাটি ছুঁয়ে সবকিছু জমিয়ে দিচ্ছে। সাব্বিরজি বুঝতে পারছেন এই বিপদ শুধু দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত, সৃষ্ট এবং তাদের সামনে প্রতিটি মুহূর্তে পলকে পলকে ভয় সৃষ্টি করছে। এই সবকিছু মিলিয়ে অশান্তির মধ্যে থাকা সত্ত্বেও তিনি জানতে চাইলেন, হুমায়ুন চাচার এই মর্মান্তিক ঘটনা বলার পেছনে কি এখনকার সমস্যাগুলো জড়িত? উত্তরে গোলাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। ঘরের আলো তখন অদ্ভুতভাবে কাঁপছিল। বাতাস নেই, অথচ শিখাটা দুলছে। তিনি শুকনো গলায় বললেন, কি বলবো ভাই, যোগসূত্র আছে আবার নেইও। তবে যে যাই বলে মনে হচ্ছে সেটাই একটু বাদে সামনে এসে দাঁড়াবে। তিনি চোখ নামিয়ে নিলেন। মনে হচ্ছিল কথা বলছেন না, বরং স্মৃতির কোনো অন্ধকার কুঠুরি খুলে ফেলেছেন। এই তো গত রোজার সময়ের কথা। গভীর রাত, সেহরির সময়ও হয়নি। হঠাৎ ঘুমের ভেতরেই কেমন একটা অশান্তি শুরু হলো। বুকের ভেতর চাপ, নিঃশ্বাস যেন ঠিক মতো নিতে পারছি না। আর কানের কাছে একটা শব্দ। প্রথমে বুঝিনি, পরে খেয়াল করলাম অ্যাম্বুলেন্সের সাইরেন খুব কাছ থেকে। মনে হচ্ছিল অ্যাম্বুলেন্সটা যেন গলির মুখে দাঁড়িয়ে কেউ আমাকে ডাকছে। হঠাৎ তার কণ্ঠটা ভারী হয়ে গেল। ওই ওঠ, এই বলে কেউ যেন আমার নাম ধরে ডাকলো।
গোলাম সাহেব বললেন, সেই ডাকটা স্বপ্নের মতো ছিল না, আবার বাস্তবও না। শব্দটা যেন সরাসরি কানের পর্দায় এসে আঘাত করেছিল। চমকে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা লোক, কালো রঙের, কিন্তু ছায়া না, পুরো শরীরটাই যেন কালো। নার্সের মতো পোশাক, মাথায় ক্যাপ। লোকটা হাসছিল, কিন্তু সেই হাসিতে তার মুখের ভেতরে কোনো কিছু দেখা যাচ্ছিল না। ঠোঁটের ফাঁক দিয়ে শুধুই অন্ধকার। গোলাম সাহেবের গলা কাঁপছিল। মনে হচ্ছিল লোকটাকে আমি চিনি, খুব চিনি, কিন্তু কোথায় দেখেছি মাথায় আসছিল না। ঠিক তখনই লোকটা এগিয়ে এলো, খুব কাছে, এত কাছে যে আমি ওর নিঃশ্বাসের গন্ধ পাচ্ছিলাম। ওটা স্বাভাবিক মানুষের নিঃশ্বাস ছিল না, পচা লোহার গন্ধ। সে ফিসফিসিয়ে বলল, এখনই তোর শরীর কাত হয়ে পড়বে। এই কথাটা শোনা মাত্রই শরীরে খিঁচুনি শুরু হয়। এমন খিঁচুনি আগে কোনোদিন ওঠেনি। হাত পা শরীর নিজের নিয়ন্ত্রণে ছিল না। চোখের সামনে সব ঝাপসা। কাঁপতে কাঁপতে বিছানা থেকে পড়ে যাই। আর ঠিক তখনই হঠাৎ মনে পড়ে যায় বছর আগের সেই রাত, আব্বার মৃত্যুর রাত। আব্বাকে সেদিন অ্যাম্বুলেন্সে তুলেছিল, খুব রক্ত পড়ছিল, আর তখনও সেই একই নার্স ছিল, কালো পোশাকে, মুখটা সেই একই রকম কুৎসিত। এই লোকটাই ভাই, এটাই সেই লোকটা। এরপর আর আমি কিছু বলতে পারছিলাম না। আমি শুধু তাকিয়েছিলাম ওই কালো লোকটার দিকে। লোকটা তখন দরজার দিকে আঙুল তুলে ইশারা করে বলল, না, নিচে থেকে আসছি। কয়েক মুহূর্ত পরেই ভারী শব্দ, ধাতব চাকার ঘর্ষণ, একটা স্ট্রেচার। লোকটা স্ট্রেচার নিয়ে এসেছে। আর আশ্চর্যের কথা কি জানেন, বাসার দারোয়ানও ছিল ওর সঙ্গে, যেন সবটাই স্বাভাবিক। দারোয়ান বলছিল, তাড়াতাড়ি গাড়িতে ওঠান, সময় কম। আমি কথা বলতে চাইছিলাম, চিৎকার করতে চাইছিলাম, কিন্তু ঠোঁট যেন সিল করে দেয়া হয়েছে। শরীর একদম পাথর। আমাকে চ্যাং দলা করে স্ট্রেচারে তুলে দেয়া হলো। এরপর অ্যাম্বুলেন্সে তোলার সময় একটু মাথা কাত করতেই দেখি আমার ছেলে নেমে যাচ্ছে। ওর মুখটা আমি আজও ভুলতে পারি না। অ্যাম্বুলেন্সের ভেতরে সেই লোকটা বসেছিল। সে আমাকে দেখে হাসলো, পকেট থেকে একটা ছেঁড়া ফাটা কাগজ বের করলো। কাগজটা দেখে একবার বিরক্ত হয়ে ড্রাইভারকে বলল, কিরে, গোলামের তো আজকে উঠবার কথা ছিল না। অ্যাম্বুলেন্স চলছিল, জানালা দিয়ে অন্ধকারে ছুটে যাচ্ছিল। ঠিক তখনই আমার পায়ের কাছে পেছনের দরজায় ধাম ধাম করে কেউ আঘাত করছিল, অজানা ভাষার কথা। আমি কখন ঘুমিয়ে পড়লাম জানি না। গোলাম সাহেব কথা থামালেন। ঘরে তখন নিস্তব্ধতা। তিনি শুধু বললেন, ভাই, ওটা স্বপ্ন ছিল না, কারণ পরদিন আমি হাসপাতালের বেডে চোখ খুলেছিলাম, আর আমার হাতের কবজিতে স্ট্রেচারের দাগ আজও আছে। হুঁশ ফিরতেই আমি সবাইকে আমার সাথে ঘটা ঘটনার কথা বললাম, কিন্তু কাউকে তেমন গুরুত্ব দিতে দেখলাম না। মনে হচ্ছিল আমার চাপ বেড়েছে, শরীরের দুর্বলতার কারণে আমি সব ভাবছি। তবে যত সময় বাড়ছিল ততই সেই কালো লোকের চিহ্ন আমার চোখে বারবার ভেসে উঠছিল। রাতে নিদ্রাহীন মুহূর্তে বারবার সে আসে, স্ট্রেচার নিয়ে আসে, আমাকে অ্যাম্বুলেন্সে তুলে দেয়, যেন সবটাই স্বাভাবিক ঘটনা। সেই রাতে সবকিছু অস্পষ্ট হলেও শারীরিক ভয়, মানসিক যন্ত্রণা এবং পরাজয়ের অনুভূতি একত্রিত হয়ে একটি অদ্ভুত, অতি প্রাকৃতিক রিদম তৈরি করেছিল। আমি বারবার দেখি অবয়বগুলো কখনো পেছনে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাপিজি সব শুনে তাকে আশ্বস্ত করে সেদিনের মতো হোটেলে ফিরে এসে রাতে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। তার মনের মধ্যে তখন একগুচ্ছ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কে তত্ত্ব এই ভয়ঙ্কর ঘটনা, এই কালো ছায়া আলোয়ার নামক সেই সর্দার কেন হুমায়ুন পরিবারের ওপরেই তারা নজর রাখছে? তবে জাহাজে দেখা স্বপ্নে বিপদের পূর্বাভাসটা এখন স্পষ্ট, আর এই দুদিনের মধ্যে যা কিছু ঘটেছে তার সূত্রগুলোর ঘোলাটে ভাব ধীরে ধীরে স্বচ্ছ হচ্ছে। তবুও জিয়াউদ্দিন সাহেব এলে সাব্বিরজি জানতে চান, সবকিছু কি একই সূত্রে গাঁথা? জিয়াউদ্দিন সাহেব উত্তর দেন, পিশাচ এসবই জিনদের একটি রূপ, আর
আলওয়ার একটি শয়তান নিকৃষ্ট জিন জাতীয় সর্দার। রাবেয়া বিবি তোমাকে আগেই বলেছেন, কিন্তু হুমায়ুন সাহেবের পরিবারের ওপর এর নজর এত বছর ধরে কেন পড়েছে, আর এই 2 দিনে কেনই বা এসব ঘটেছে, এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তুমি সাবধানে থেকো, আমি দেখি সূত্রটা কোথায়। এটা বলে তিনি চলে যান। টানা 4 দিন জিয়াউদ্দিন সাহেব খোঁজ করেও সমস্যার গোড়া ধরতে পারলেন না। হুমায়ুন সাহেবের পুরনো ঘটনা আর গোলাম সাহেবের ওপর চলমান অদৃশ্য আক্রমণ দুটো যেন একই অন্ধকারের সুতোয় বাঁধা, কিন্তু সেই সুতো কোথায় কীট খেয়েছে তা কেউ দেখতে পাচ্ছিল না। এই অনিশ্চয়তাই সাব্বিরজির বুকে ভারী পাথরের মতো চেপে বসেছিল। যুক্তির বাইরে গিয়েও তার মনে হচ্ছিল উত্তরটা ওই নিষিদ্ধ দ্বীপেই লুকিয়ে আছে। ঘটনা প্রবাহে একটু বিশ্রাম নিচ্ছি, কারণ শ্রোতা বন্ধুদের মনে প্রশ্ন উঠতে পারে কি এমন ঘটেছিল আন্দামানে আসার একদিন পর। চলুন এবার ঘটনার সেই অংশে যাই। হুমায়ুন সাহেবের বাড়ি যাওয়ার আগে সাব্বিরজির সাথে এমন কিছু ঘটেছিল যা প্রথমে তুচ্ছ মনে হলেও ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। সম্ভবত সেই মুহূর্ত থেকেই অদৃশ্য শক্তির নজর পড়েছিল তার ওপর। সেদিন সাব্বিরজি হোটেলের দিকে হেঁটে যাচ্ছিলেন। পেছনের রাস্তাটা নিস্তব্ধ, শুধু সামনের বাতি জ্বলছে দূরের লাইট পোস্টে। আন্দামানে এসে একদিন কেটে গেছে, কিন্তু সেই প্রথম দিনেই মাথার ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করছেন তিনি। রাত তখন 9টা বাজতে কয়েক মিনিট বাকি। হঠাৎই রাস্তায় কিছুটা দূরে একটা গলা খাঁকড়ানো খড়খড় শব্দ শুনতে পেলেন। আবহাওয়া ভয়ঙ্কর, হালকা ধোঁয়াশা বাতাসে ভেসে আসছে। জঙ্গল পথের পাতা কেমন কেঁপে উঠেছে, যেন কোনো অদৃশ্য দানব হাঁটতে হাঁটতে পায়ের তলে তা পিষে দিচ্ছে। সাব্বিরজি পেছন দিকে তাকালেন। নজরে এলো রাস্তার মোড়ের আড়ালে কেউ দাঁড়িয়ে আছে। দেখলেন যে ছায়াটা ঠিক মানুষের মতো নয়, বরং দানবের মতো। এত বছরের অভিজ্ঞতায় সাব্বিরজি বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ প্রাণী নয়। এই যে শয়তানের রূপ। তিনি লম্বা শ্বাস নিয়ে নিজের মনকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি তার মতো করে হাঁটতে থাকলেন। কয়েকবার যেতে না যেতেই সেই ছায়া আবার ডাক দিল কর্কশ কণ্ঠে, দাঁড়া। সাব্বিরজি থেমে বললেন, কে রে? কিন্তু উত্তর এলো মৃদু, কর্কশ। সাব্বিরজি মুহূর্তের আকস্মিকতায় চমকে উঠলেন। এটাই সেই পাহারাদার শয়তান জিন যাকে তিনি স্বপ্নে দেখেছিলেন জাহাজে। বুক কাঁপছিল, তবু মুখে দৃঢ়তার আভাস রেখেছিলেন। তুই কে? কিসের জন্য এসেছিস? জিজ্ঞেস করলেন সাব্বিরজি। উত্তরে ছায়াটি কর্কশ কণ্ঠে বলল, তোকে নিয়ে যাব। হাত বাড়িয়ে দিল সাব্বিরজির দিকে। সাব্বিরজি প্রতিক্রিয়া অনুযায়ী ধাক্কা দিতে গিয়েছিলেন, কিন্তু ধাক্কা লাগলো না। উল্টে ছায়াটি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাথার চুল ধরে টেনে নিয়ে যেতে থাকে। আঙুলে থাকা তসবিটি ছিটকে পড়ল কয়েক হাত দূরে পাশে রাস্তায়। সাব্বিরজি কোনো রকমে সেটা তুলে সূরা পড়তে শুরু করলেন। ছায়াটি আবারও এগিয়ে আসে। তসবিটি আরেকবার ছিটকে পড়ল। সাব্বিরজি লক্ষ্য করলেন ছায়াটির হাত থেকে এক অদ্ভুত পদার্থ ঝরছে। তিনি জিজ্ঞেস করলেন, কে তুই? কেন আমার পেছনে লেগেছিস? ছায়াটা বলল, আমাদের দ্বীপে নিয়ে যাওয়ার আদেশ আছে। সাব্বিরজি শক্ত হয়ে দাঁড়ালেন, চোখে অশ্রু, মুখে অদম্য দৃঢ়তা। সাব্বিরজি ঘাবড়ে গেলেন না। তসবিটি উঁচিয়ে পড়তে যাচ্ছিলেন কিছু, কিন্তু সাব্বিরজি আবারও ধাক্কা খেলেন। হতচকিত হয়ে রীতিমতো তাঁর শ্বাস আটকে যাচ্ছিল। অবশেষে সাব্বিরজি কোন রকমে সেটিকে সরিয়ে সামনের দিকে এগোতে শুরু করলেন। পেছন থেকে আসছে এখনো কর্কশ কণ্ঠ। সাব্বিরজি এগিয়ে যাচ্ছেন দোয়া পড়তে পড়তে। সাব্বিরজি লক্ষ্য করলেন ছায়াটার আকার বদলাচ্ছে এবং বিভিন্ন আকার সে ধারণ করছে। তসবির শক্তি এবং সূরার প্রভাবে তা কিছু দূরত্বে আছে। সাব্বিরজির হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। কয়েক মুহূর্ত পর ছায়াটি আবারও জিজ্ঞেস করল, কত দূর যাবি? শেষমেশ সাব্বিরজি অন্ধকার রাস্তায় ধীরে ধীরে এগিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। চোখে অশ্রু, শরীরে রোমাঞ্চ, মনে অদ্ভুত ভয়। এভাবেই শেষ হল আন্দামানের প্রথম রাতে ছায়া পাহারাদার শয়তান জিনের সঙ্গে তাঁর প্রথম মোকাবেলা। হোটেলে ফিরে এসে সাব্বিরজির শরীর তখনও স্বাভাবিক হয়নি। বুকের ভেতরে অদৃশ্য কোনো চাপা ওজন বয়ে বেড়াচ্ছেন। দরজা বন্ধ করেই তিনি আর দেরি না করে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘরের আলো যেন ম্লান হয়ে এলো। বাতাস ভারী হতে লাগলো।
সাব্বিরজি বুঝে গেলেন উনি এসে গেছেন। জিয়াউদ্দিন সাহেব নিঃশব্দে উপস্থিত হয়ে সাব্বিরজির ডান হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ বন্ধ, ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছিল তিনি হাতের শিরা উপশিরার ভেতর দিয়ে কিছু দেখার চেষ্টা করছেন। যে সত্তাটা এসেছে তার শক্তি এখানে সীমিত। এই জায়গা তার পূর্ণ ক্ষেত্র না, কিন্তু নিষিদ্ধ দ্বীপে সেখানে তার শক্তি ভয়ঙ্কর, বলছিলেন জিয়াউদ্দিন। এই কথা শুনে সাব্বিরজির শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার ভালো লাগছে না সাব্বির, খুব খারাপ কিছু ঘটতে পারে, তোমার উপর অসম্ভব কোনো আক্রমণ। কিছুক্ষণ থেমে তিনি আরো যোগ করলেন, ওরা যখন কারণ ছাড়াই ক্ষিপ্ত হয় তখন বুঝতে হবে তুমি অজান্তেই এমন কিছুতে হাত দিয়েছ যেটা ওদের বহু বছরের হিসেব নষ্ট করেছে। সাব্বিরজি বললেন, কিন্তু আমি তো কিছু করিনি। জিয়াউদ্দিন সাহেব সাব্বিরজির দিকে তাকিয়ে বললেন, অনেক সময় না করাটাই সবচেয়ে বড় অপরাধ হয়। আপাতত সাবধানে থাকো, তোমার পাহারা দরকার। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় তিনি বললেন, তুমি যেহেতু স্বপ্নে রাবেয়া বিবিকে দেখেছ, সেটা হালকা ভাবে নিও না। স্বপ্নে যদি উনি নিজে এসে থাকেন তার মানে পরিস্থিতি খুব গুরুতর। তুমি তাকে স্মরণ করো, বলো একটা সুরক্ষা বলয় তৈরি করতে, এমন বলয় যেটা শয়তান জিন সহজে ভাঙতে পারবে না। এই কথা বলতে বলতে জিয়াউদ্দিন সাহেবের মুখে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে, সেটা সাব্বিরজি আগে কখনো দেখেননি। সাব্বিরজি উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কিন্তু আমি কি এমন করেছি? কারা এরা? জিয়াউদ্দিন সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমিও এখনো পুরোটা বুঝে উঠতে পারছি না। যা বলেছি তাই করো, আমি সূত্রটা খুঁজছি। সাব্বিরজি আন্দাজ করতে পারলেন এটা কেবল শুরু। ঘরটা নিস্তব্ধ। হোটেলের ঘড়িতে তখন 4:15। বাইরে সমুদ্রের দিক থেকে ভেসে আসছে একটানা গম্ভীর গর্জন, যেন অন্ধকার নিজেই নিঃশ্বাস নিচ্ছে। ফজরের আজানের 20 মিনিট আগে সাব্বিরজির মেঝেতে বসে তিনি চোখ বন্ধ করলেন। বুকের ভেতর অজানা চাপ, মাথার ভেতর ঘুরছে একটাই নাম, রাবেয়া বিবি। তিনি ধীরে ধীরে তসবিহটা হাতে নিলেন। তারপর তিনি কিছু নাম উচ্চারণ করলেন। হালকা একটা শীতল স্রোত মেঝের উপর বইছে। ঘরের কোণ থেকে অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে আসছে, যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পাচ্ছে। পর্দাটা নড়ল, কিন্তু বাইরে কোনো বাতাস নেই। সাব্বিরজির চোখের পাতা কাঁপছিল। তিনি চোখ খুললেন না। হঠাৎ কানে এলো খুব নিচু এক নারী কণ্ঠ, আসসালামু আলাইকুম। কেমন আছো সাব্বির? ডাকলে কেন? সেই কণ্ঠে কোনো প্রতিধ্বনি নেই, কোনো রাগ নেই, বরং এমন এক শীতল দৃঢ়তা যেন শুনলেই বোঝা যায় তিনি ভয় পান না কাউকেই। সাব্বিরজি চোখ খুললেন। ঘরের মাঝখানে মেঝে ছুঁয়ে ভেসে আছে মধ্যবয়স্ক এক নারী, কালো শাড়ি, কালো হিজাব, মুখের অর্ধেক ছায়ায় ঢাকা। তবু চোখ দুটো স্পষ্ট, অস্বাভাবিক উজ্জ্বল, অথচ করুণ, ঠিক যেমন স্বপ্নে দেখেছিলেন। রাবেয়া বিবি। তিনি দাঁড়িয়ে নেই, আবার বসেও নেই। সাব্বিরজি উঠে দাঁড়াতে চেয়েও পারলেন না। হাঁটু যেন মেঝের সাথে আটকে গেছে। জাহাজে দেখা দুঃস্বপ্ন, পাহারাদার শয়তান জিনের আক্রমণ, হোটেলের রাস্তায় সেই মুখোমুখি হওয়া, আর জিয়াউদ্দিন সাহেবের সতর্কবাণী। এক মুহূর্ত কিছু লুকালেন না। কথা বলতে বলতে তাঁর গলা শুকিয়ে আসছিল, কিন্তু তিনি থামলেন না। সব শুনে রাবেয়া বিবি ধীরে এগিয়ে এলেন। তিনি সাব্বিরজির ডান হাতটা ধরে রাখলেন কিছুক্ষণ। সেই স্পর্শে হঠাৎই সাব্বিরজির শরীর কেঁপে উঠল। হাতটা যেন বরফে ডোবানো। রাবেয়া বিবির চোখ হাত খোলা অবস্থায় রেখেছেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি গম্ভীরভাবে বললেন, তুমি যেভাবে সেই পাহারাদার জিনের সঙ্গে লড়াই করছিলে সেটা ঠিক হয়নি। ওরা শক্তি নিয়ে নয়, ফাঁদ সৃষ্টি করে মারে। তিনি এক মুহূর্ত থামলেন। চারপাশ ভারী হয়ে উঠেছে। আমিও খুব পরিষ্কার জানি না, শুধু এটুকু বুঝেছি ও খুব পুরনো আর হিসেবি। আলোয়ার শুধু শয়তান জিনের সর্দার না, ও এক প্রাচীন লোভের নাম। ও মানুষের হস্তক্ষেপ সহ্য করতে পারে না। কিন্তু আমি হস্তক্ষেপ করেছি? সাব্বিরজি জিজ্ঞেস করলেন। করেছ কিনা জানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ঘরের দেয়ালে হঠাৎ যেন একটা ছায়া নড়ে উঠল। তোমার চারপাশে ওরা ঘুরছে, পাহারাদার, দালাল, সবাই ভক্ষক।
তোমার স্বপ্নের বর্ণনা অনুযায়ী এটা কোনো নিষিদ্ধ দ্বীপ। সাব্বিরজির শরীর কেঁপে উঠল। রাবেয়া বিবি দুশ্চিন্তার স্বরে বললেন, স্বপ্নে কেন তোমাকে থামাতে চেয়েছিলাম সেটা এখন পর্যন্ত বুঝতে পারছি না, তবে একটা কথা পরিষ্কার, তোমার সেখানে যাওয়া বিপজ্জনক। বহু সাব্বিরজির দিকে চোখ তুলে তাকালেন তিনি। এখন যেহেতু পরিষ্কার নয়, সে তোমার পেছনে লেগেছে, সাবধানে থাকাটাই জরুরি। আমি তোমার পাশে আছি। এরপর আরো কিছু কথোপকথন হলো, তারপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। সবাই মনোযোগ দেবেন, এখন আবারও ঘটনার মূল প্রবাহে সেই জায়গায় ফিরছি যেখানে সাব্বিরজি গোলাম সাহেবের বাড়ি থেকে ফিরে জিয়াউদ্দিন সাহেবকে সমস্ত ঘটনা জানানোর পর টানা 4 দিন ধরেও তিনি সূত্রের জট ছাড়াতে পারেননি। তবে শয়তানটা হয়তো বুঝে গেছে সাব্বিরজির আন্দামানে আসার আসল কারণ। হুমায়ুন সাহেবের বাড়ি থেকে ফিরে আসার ঠিক 4 দিনের মাথায় সন্ধ্যেবেলা সাব্বিরজি, জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবি একসাথে বসেছিলেন। বাইরের সমুদ্রের দিক থেকে আসা হাওয়ায় লবণের স্বাদ আর তার সাথে পচা শ্যাওলার গন্ধ। সাব্বিরজি জানালার দিকে তাকাচ্ছিলেন। তার অকারণেই মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে, চোখ সরাচ্ছে না। সেই মুহূর্তে সিদ্ধান্তটা পাকা হয়ে যায়। ব্যক্তিগত কারণে নয়, বরং এক টান তাকে সেখানে ডাকছিল। জিয়াউদ্দিন সাহেব আর রাবেয়া বিবির সতর্কতা সত্ত্বেও সাব্বিরজির দৃঢ় প্রতিজ্ঞা, নিষিদ্ধ দ্বীপে তাকে যেতেই হবে। জিয়াউদ্দিন সাহেব ও রাবেয়া বিবির কাছে বিষয়টা তুলতেই তারা এক কথায় না করে দেন। কথাটা শোনা মাত্রই রাবেয়া বিবির চোখ কেমন করে উঠল। জিয়াউদ্দিন সাহেব ধীরে ধীরে তসবিটা ঘুরিয়ে থামালেন। কয়েক মুহূর্তের নীরবতা। তুমি জানো না তুমি কি চাইছো, ওটা কোনো সাধারণ জায়গা নয়। সাব্বিরজি নাছোড় বান্দা, ওরা আমাকে ভয় দেখাতে চাচ্ছে। রাবেয়া বিবি কাছে এসে খুব নিচু স্বরে বললেন, দ্বীপে পা রাখলেই নিয়ম বদলে যায় সাব্বির। ওখানে মানুষ থাকে না। 10 মিনিটও বেশি থাকলে তোমার রুহকে চিনে ফেলবে ওরা। অনেক তর্কের পর শেষ পর্যন্ত জিয়াউদ্দিন সাহেব রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি না। কিছু না হলে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। সাব্বিরজি সম্মত হলেন। এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, কেউ আবার যেন এটা না ভাবে সাব্বিরজি সেই বিখ্যাত সেন্টিনেল নিষিদ্ধ দ্বীপে গিয়েছিলেন। না, সাব্বিরজি এমন একটা নিষিদ্ধ দ্বীপে গিয়েছিলেন যার নাম লোকে খুব একটা জানে না। মানচিত্রে থাকলেও ওই এলাকার মানুষজনটার নাম মুখে আনে না, কারণ যারা গেছে তাদের অনেকেই ফিরে আসেনি। দ্বীপটা পুরোপুরি নিষিদ্ধ না, সরকারি কাজে কিছু নির্ধারিত মানুষ নির্দিষ্ট সময়ের জন্য ওখানে যায়। গোলাম সাহেব তখন আন্দামানের একজন প্রতিষ্ঠিত মানুষ। তাঁর পরিচয় আর প্রভাবেই সাব্বিরজি প্রয়োজনীয় অনুমতি পেয়ে যান। সবকিছু খুব তাড়াতাড়ি ঘটে যায়। গোলাম সাহেব নিজেই একটা ছোট বোট আর অভিজ্ঞ মাঝির ব্যবস্থা করেন। মাঝিটার বয়স বেশি না, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক রকমের ক্লান্ত, যেন বহুদিন ঘুমায়নি। সাব্বিরজি ওর চোখে চোখ রাখতেই বুঝে যান এই লোকটা ভয় কি জিনিস জানে, আর সেই ভয় গল্পের নয়, চাক্ষুষ ভয়। এইবার প্রশ্ন উঠবে যে সাব্বিরজি কিভাবে চিনলেন কোনটা সেই নিষিদ্ধ দ্বীপ। বলে রাখি, উত্তরটা লুকিয়েছিল তার স্বপ্নে। বাস্তবে বাজার করে ফেরার সময় হুমায়ুন সাহেবকে শয়তান ভ্যান চালক যে জায়গায় ভয় দেখিয়েছিল, সাব্বিরজি সেই জায়গার পরিদর্শন করতে গিয়ে খাঁড়ির চরে বোট থেকে নামার সময় অদূরে জঙ্গলে ঘেরা যে ছোট্ট দ্বীপটিকে দেখেছিলেন, ওটাই স্বপ্নে দেখা সেই দ্বীপ। সেদিন বিকেলের দিকে তারা রওনা দেন। সূর্য ঢলে পড়েছে, আকাশের কোণে রক্তিম আভা, আর অপরদিকে রূপালী চাঁদের উঁকি দেয়া খাড়ির ওপাশে সেই ছোট দ্বীপটা অদ্ভুত সুন্দর লাগছিল। সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের ভেতরে যেন লুকিয়ে আছে কিছু ভুল। সাব্বিরজি বোটের দিকে এগোতেই রাবেয়া বিবির কথা মনে পড়ে যায়। মনে রেখো, দ্বীপে পা দেবার জায়গা পাবে না, সব জায়গায় কিলবিল করছে শয়তানের দল। বোটে উঠতেই মাঝি বলে উঠল, স্যার বলছি ওখানে কেউ যায় না, গেলে ফেরে না। সাব্বিরজি শান্ত স্বরে বললেন, আমি জানি। মাঝি তখন নিজেকে আটকে রাখতে পারলেন না, কাঁপা কাঁপা স্বরে বললেন, আপনি বুঝতে চাইছেন না স্যার, ওখানে এমন কিছু আছে যা মানুষের চিন্তা শক্তির ঊর্ধ্বে। শুধু সরকারি কারণে দ্বীপটা নিষিদ্ধ নয়, আমার দাদুর মুখে শুনেছি সেখানে আদমখোর পিশাচও আছে। এখন আপনি যদি তাদের নাগালে যেতে চান তাহলে বুঝতেই পারছেন কি হবে।
ক্ষুধার্ত সিংহ যদি বেশি দিন শিকারের অপেক্ষা করে। এই কথাগুলো বলার সময় চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, যেন জঙ্গল, পাখি, জল সব কান পেতে শুনছে। সাব্বিরজি এবার কঠোর স্বরে বলেন, তোমাকে গোলাম সাহেব ঠিক করেছে বিশ্বস্ত ভেবে। তোমার দায়িত্ব আমাকে ওখানে নিয়ে যাওয়া। আর কথা বাড়িও না, দেরি হয়ে যাচ্ছে। মাঝি আর কথা বাড়ালো না। ইঞ্জিন চালু করলো। খাড়ির স্বচ্ছ নীলাভ জলের বুক চিরে বোট এগিয়ে যেতে লাগলো। দ্বীপটা যতটা কাছে আসছিল ততই বাতাস ভারী হচ্ছিল, একটা চাপা গন্ধ। বোট থামানোর আগে মাঝি শেষবারের মতো বলল, স্যার, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। একটা কথা রাখুন, গোলাম স্যারকে আমি কথা দিয়েছি যখন আপনাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে যাব তখন দয়া করে তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরে আসবেন এখানে। সাব্বিরজি কিছু বললেন না। আর ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে কারা যেন কুৎসিতভাবে হেসে উঠল। 10 মিনিটের কাউন্টডাউন তখন শুরু হয়ে গেছে। সাব্বিরজি মাঝির দিকে একবার তাকিয়ে হ্যাঁ সূচক ইশারা করতেই ধীরে ধীরে এগিয়ে গেলেন দ্বীপের গভীরে। গাছগুলো এত ঘন যে চাঁদের আলো মাটিতে পৌঁছাতেই পারছিল না। পা ফেললেই শুকনো পাতার চাপার শব্দ, কিন্তু সেই শব্দ কান পর্যন্ত যাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎই তার বুকের ভেতর কেমন একটা শীতল অনুভূতি হলো। মনে হলো কেউ যেন তাকে তাকিয়ে দেখছে। থমকে দাঁড়িয়ে চারিদিক তাকালেন সাব্বিরজি। কিছু নেই, শুধু গাছ, লতা, গুল্ম আর অদ্ভুত ছায়া। মাথার উপর হঠাৎ অদ্ভুত একটা শব্দ হলো, আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন। এক মুহূর্তে পুরো জঙ্গল যেন কেঁপে উঠল। চোখ ধাঁধানো হেডলাইট, পকেটের ভেতরে তসবিটা জ্বলতে শুরু করেছে অস্বাভাবিক গরম। সাব্বিরজির মাথার ভেতর একটাই প্রশ্ন, এখানে অ্যাম্বুলেন্স এলো কোত্থেকে? ভাবার সময় পেলেন না। ড্রাইভারের সিটে বসে থাকা লোকটার মুখ স্পষ্ট হতেই বুকটা কেঁপে উঠল। এই মুখ, এই বিকৃত হাসি, এই শয়তানটাই তো। লোকটা অ্যাম্বুলেন্সের জানালার ভেতর থেকে ঘাড় কাত করে তাকিয়ে আছে। ঠিক তখনই দূর থেকে মাঝির কাঁপা কণ্ঠ ভেসে আসলো, স্যার দৌড়ান! আর দেরি না করে সাব্বিরজি দৌড় দিলেন। পেছনে অ্যাম্বুলেন্স স্টার্ট দিচ্ছে, জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি ধাওয়া করছে। হেডলাইটের আলো ক্রমশ তার পিঠে পড়ছিল। শয়তান আদম খোরগুলো দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে বেঁকে ফোঁসফাঁস শব্দ শুনলেন তিনি। চমকে তাকালেন। মাঝির চোখ লাল, মুখে আতঙ্ক। সে আঙুল দিয়ে দেখিয়ে বলল, স্যার এদিকে। সাব্বিরজি দৌড়ালেন, কিন্তু কয়েক পা যেতেই পেটের ভেতর তীব্র মোচড়, যেন ভেতর থেকে কিছু ছিঁড়ে যাচ্ছে। খাড়ির পাড়ে পৌঁছাতেই অদৃশ্য এক শক্তি সজোরে পেটে আঘাত করল। তিনি ছিটকে পড়লেন। চোখ খুলতেই প্রথম যে জিনিসটা দেখতে পান সেটা যন্ত্রণা। পেটের ভেতর যেন আগুন জ্বলছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। একটু ব্যথা কমতেই চারপাশের শব্দ ভেসে এলো। জল, জঙ্গল জুড়ে অজস্র পশু পাখির ডাক, কিন্তু সেই ডাক স্বাভাবিক নয়। হঠাৎই পেছন থেকে ধুপধাপ করে মারার শব্দ। মাথাটা কাত করতেই সাব্বিরজিয়া দেখলেন তাতে বুকের রক্ত হিম হয়ে আসে। মাঝিকে কেউ মারছে। চোখ কচলে আবার তাকালেন। না, ভুল নয়, যে মারছে সে আর কেউ নয়, সেই পাহাড়দার শয়তান জিন। বাস্তবে ধাওয়া করা, অ্যাম্বুলেন্স চালানো একই সত্তা। শয়তান কোথাও অদৃশ্য অন্ধকারের গভীরে আলোয়ারের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছিল। সাব্বিরজি আয়াতুল কুরসি পড়ছেন। খাড়ির জলের ওপর অদ্ভুত ঢেউ উঠতে শুরু করেছে। জল আর জল নেই, সেই অন্ধকার, সেই নিঃশ্বাস, সেই নিঃশব্দতা নেই। মাটি ধীরে ধীরে গর্জে উঠছে, কোনো শব্দ নেই। সাব্বিরজির মনে পড়ে গেল জিয়াউদ্দিন সাহেবের কথা, যেদিন দ্বীপ নিজে নিঃশ্বাস নেবে সেদিন বুঝবে সময় শেষ। এখন নিষিদ্ধ দ্বীপ নিঃশ্বাস নিচ্ছে। চারপাশের ছায়াগুলো স্থির। পশু, রাতচরা পাখির সেই কান্নার আওয়াজ এক মুহূর্তে মিলিয়ে গেছে। মনে হলো কেউ অদৃশ্য হাত দিয়ে তাঁর রুহটা ধীরে ধীরে টেনে বের করছে। পেটে আগুনের মতো যন্ত্রণা। চোখের সামনে ভেসে উঠল অসংখ্য দৃশ্য। অপরিচিত মানুষের মৃত্যু, বিশ্বাসঘাতকতার মুহূর্ত। ও আসছে। পাহাড়দার জিনটা হঠাৎ ফিস ফিস করে উঠল কণ্ঠে ভয়। শুধু ভয় নয়, ভক্তি। খাঁড়ির জল আচমকা সরে যাচ্ছিল। সাব্বিরজির মাথার ভেতর জিয়াউদ্দিন সাহেবের কণ্ঠ আবার ভেসে উঠল। এবার আর সতর্কবার্তা নয়, স্বীকারোক্তি। আলওয়ার আঘাত করে না সাব্বির, সে উপস্থিত হয়, আর উপস্থিত মানেই সময়ের মৃত্যু। হঠাৎ বাতাস উল্টো দিকে বইতে শুরু করলো। জঙ্গল তুলে উঠছে, গাছের ডালপালা ভেঙে পড়ছে, ছায়াগুলো
লুটিয়ে পড়ছে, নত হচ্ছে। আর ঠিক তখনই সাব্বিরজি টের পেলেন কেউ তার ঠিক পেছনে আছে। শ্বাসের শব্দ নেই, ছায়া নেই, শুধু এক অসম্ভব ভারী অস্তিত্ব। সাব্বিরজির পেছনে দাঁড়ানো সেই অদৃশ্য অস্তিত্ব ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো, কালো ছায়ার মতো, অথচ পরতে পরতে চারপাশে অদ্ভুত শক্তি ছড়াচ্ছে। বাতাস ভারী, সাব্বিরজির বুক জ্বলে উঠল। আগের ব্যথার মতো নয়, এবার সে রুহের গভীর স্তরে স্পর্শ করেছে। মনে হলো কেউ তার রুহের প্রতিটি অংশকে টেনে বের করে আনছে। আলোয়ার নিজেকে প্রকাশ করতে লাগলো। ছায়ার আড়াল ভেঙে তার পূর্ণ রূপ ভেসে আসলো। হাসি, কান্না, ঘৃণা, লোভ, প্রতিশোধের ছায়া একসাথে। ঠিক সেই সময় সাব্বিরজি আপ্রাণ চেষ্টা করে বিশেষ এক সূরা পাঠ করতে শুরু করলেন। এদিকে রাবেয়া বিবি তাকে সাহায্য করতে চারপাশে বলয় সৃষ্টি করে দাঁড়ানো। হুমায়ুন সাহেব যুবক অবস্থায় ব্যবসায় সম্পদ বাড়ানোর চেষ্টা করেছেন, আর সেই সময়ে পুঁতে রাখা এক পুটলি মাটির নিচে কালো জাদুর সাহায্যে চক্রবদ্ধ অভিশাপ, যার উদ্দেশ্য শুধু হুমায়ুন সাহেবকে হত্যা করা নয়, সম্পদের দখল, পরিবারের বিভ্রান্তি, বিশ্বাসঘাতকতা। চোখের সামনে ভেসে উঠছিল সেই গোপন দৃশ্য। সাব্বিরজি বুঝতে পারলেন পুটলিটি পাঠিয়েছিল কে আলোয়ারকে এই নিষিদ্ধ দ্বীপ থেকে নিয়ে গিয়েছিল। বাস্তবে তার পরিকল্পনাকারী ছিল হুমায়ুন সাহেবেরই পরিবারের একজন আত্মীয়, ব্যবসার পার্টনার। সাব্বিরজির চোখে ভেসে উঠল আরো এক দৃশ্য। হুজুরের নির্দেশে হুমায়ুন সাহেব পুটলিটিকে খাঁড়ির জলে ভাসিয়ে দেওয়ার পরেও কালো জাদু হারায়নি। সেই আত্মীয় আবার ফিরিয়ে আনে তা। সেই সময় হুমায়ুন সাহেবের মৃত্যু ঘটে, যা সাব্বিরজি ইতোমধ্যেই শুনেছেন। সাব্বিরজি বুঝলেন পাহাড়দার শয়তানি জিনেরা আসলে আলোয়ারের প্রহরী। তাদের প্রকৃত পরিচয় অধম, নারকীয়, অতি প্রাকৃত। সাব্বিরজি টের পেলেন কেন আলোয়ার তাকে টানছিল। সবই প্রস্তুত করা হয়েছে। সে জানে যদি সাব্বিরজি দাঁড়ায় তবে ইতিহাসের চক্র ভেঙে যাবে, আর যদি সে পিছিয়ে যায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ আলোয়ারের হাতে যাবে। সাব্বিরজির চোখে আবারও ভেসে উঠল ব্যবসায়িক চুক্তি, বিশ্বাসঘাতকতার মুহূর্ত, পরিবারকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র। এখন সবই আলোয়ারের নিয়ন্ত্রণে। পাহারাদার শয়তানের জিন তার ছায়ায় মিলিয়ে যাচ্ছে। সবকিছু, সমুদ্রের ঢেউ, জঙ্গলের ছায়া, বাতাসের শব্দ তার শক্তির আওতায়। তার শরীর কেঁপে উঠল, শ্বাস বন্ধ হয়ে আসছিল। আলোয়ার সরাসরি তাকে টানছে। সাব্বিরজির হৃদস্পন্দন তখন তীব্র, কিন্তু অবাক করে দিয়ে রাবেয়া বিবি সুরাপুরের ডান হাত তুলে আঙুলে বাতাসে আঁকা বাঁকা ভাবে কিছু একটা ঘুরিয়ে ছায়াগুলোকে সরিয়ে দিলেন। একটি উজ্জ্বল আলোক রশ্মি তখন আলোয়ারের শরীরের চারপাশে ঘূর্ণায়মান বলয় তৈরি করছে। জিয়াউদ্দিন সাহেব ততক্ষণে চলে এসেছেন। সাব্বিরজিও এবার সূরা পাঠ করতে করতে তাসবিহ উঁচিয়ে ধরেছেন। সূরার প্রতিধ্বনি আলোয়ারের কানে ঢোকা মাত্রই তার শরীরের প্রতিটি কোণ কেঁপে উঠতে শুরু করল। তিনজনের একত্রিত শক্তি রাবেয়া বিবির বলয়কে আরো শক্তিশালী করেছে। জিয়াউদ্দিন সাহেব হঠাৎ তাঁর তসবিহ ঘুরিয়ে বলয় থেকে বেরিয়ে এসে আলোয়ারের চারপাশে জমজম কূপের পানি ছিটিয়ে দিলেন। সাব্বিরজি আবারও তসবিহ উঁচিয়ে নিজেকে বলয় আর শক্তির সঙ্গে মিশিয়ে দিলেন। আলোয়ার চিৎকার করতে করতে আক্রমণ চালাচ্ছে। রাবেয়া বিবি বাতাস, জল আর মাটির সঙ্গে শক্তির সামঞ্জস্য বজিয়ে রাখছিলেন। জিয়াউদ্দিন সাহেবের চোখ বন্ধ। এরই মাঝে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে আলোয়ার ও ছায়া পাহারাদারদের নজর এড়িয়ে একটি বিশেষ বোতল নিয়ে নিঃশব্দে জঙ্গলের পথে পা বাড়ালেন। খাঁড়ির পাড় থেকে আসা চাপা গর্জন এখন সরাসরি আলোয়ারের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, কখনো দৃশ্যমান, আবার কখনো এক লহমায় হাওয়া, জল, মাটি। ঠিক সেই সময় হঠাৎই সাব্বিরজি গোলাম সাহেবের আর্তনাদ শুনে পেছন ফিরে দেখেন। তিনি যা দেখেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন গোলাম সাহেবকে আলোয়ারের সেই পাহারাদার, অ্যাম্বুলেন্সের নার্স, শয়তান জিন পালির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। আলোয়ার একত্রিত হয়ে এক চরম আক্রমণ তৈরি করেছে। সাব্বিরজির আগে ফুঁসে উঠলেন, গোলাম সাহেবকে বাঁচাতে হবে। হঠাৎ জিয়াউদ্দিন সাহেবের সতর্ক বাড়ি ভেসে আসলো, না সাব্বির না, শয়তানটা মায়ার খেলা শুরু করেছে, তুমি তাড়াতাড়ি চক্র নষ্ট করো। সাব্বিরজি হুঁশ ফেরে
এখানে আসার আগেই পরিকল্পনা মতোই রাবেয়া বিবি গোলাম সাহেবের সুরক্ষার জন্য বলয় তৈরি করে এসেছেন। সাব্বিরজি আবারও জঙ্গলের পথে পা বাড়ালেন। ঝোপঝাড়ের কাঁটার আঘাত, তবুও সাব্বিরজিকে কেউ আটকে রাখতে পারছিল না। আলোয়ার এবার পূর্ণ রূপে ধরা পড়ছিল। তার শরীর দীর্ঘ, বিকৃত। সে সরাসরি সাব্বিরজিকে লক্ষ্য করছিল। সাব্বিরজি বুঝলেন আলোয়ারকে শুধু আটকানো যথেষ্ট নয়, তাকে চিরতরে বন্দী করতে হবে। রাবেয়া বিবি জ্বরের কাছ থেকে চিৎকার করে বললেন, সব শক্তি কেন্দ্রীভূত করো সাব্বির। আলোয়ার চিৎকার করে আক্রমণ চালাচ্ছিল। প্রতিটি আঘাতে রাবেয়া বিবির বলয় দুর্বল হচ্ছিল। জঙ্গল আর জঙ্গল নেই একটা জীবন্ত দানব। সাব্বিরজি সেই অদ্ভুত পাথরের চক্রের সামনে পৌঁছাতেই মাটি কেঁপে উঠল। চক্রটার মাঝখানে খোদাই করা চিহ্নগুলো ধকধক করে জ্বলছে। ঠিক তখনই ঝোঁক ফুঁড়ে বেরিয়ে এলো সেই নার্সরূপী শয়তান। তিনি পিছু হটলেন না। আঘাত এলো, রক্ত ঝরল, শ্বাস আটকে গেল সাব্বিরজি। চারপাশ অন্ধকার, মনে হলো বুকের ভেতর রুহ কেউ ছিঁড়ে ফেলছে। ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব আবে জমজম আর আতরের প্রবাহ ছুড়ে দিলেন এবং রাবেয়া বিবি কাঁপা হাতে শেষ শক্তি দিয়ে বলয় রেখা টেনে ধরলেন। সাব্বিরজি দাঁতে দাঁত চেপে চক্রে আঘাত করলেন। পাথর ফেটে গেল, চিহ্নগুলো নিভে গেল। এক বিকট আর্তনাদে আলোয়ার ছিন্ন ভিন্ন শক্তিতে ভেঙে পড়ল। মুহূর্তের ফাঁকে সাব্বিরজি বিশেষ বোতলটা খুলে সেই ছুটে যাওয়া কালো শক্তিটিকে টেনে নিলেন। ঢাকনা বন্ধ করলেন। সবকিছু থেমে গেল। বাতাস ভারী কিন্তু আক্রমণাত্মক নয়। ঠিক তখন বোতলটা কেঁপে উঠল। ভেতরে তখনও চাপা গর্জন। জিয়াউদ্দিন সাহেব মাটি খুঁড়ে বোতলটা পুঁতে দিলেন সেই চক্রের মাঝখানে। সাব্বিরজি কাঁধ থেকে ঝরে পড়া নিজের রক্তের এক ফোঁটা সেখানে ফেললেন। দ্বীপ কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে সব শান্ত। নিষিদ্ধ দ্বীপ আলোয়ারকে গিলে নিয়েছে চিরতরে। কেউ কিন্তু জয়ী হল না, আবার কেউ হারল না। নৌকা যখন খাড়ি ছাড়ল, দ্বীপটা তখন পেছনে কেবল অন্ধকারের ছায়া হয়ে রইল। কেউ উল্লাস করল না। এসবের মাঝে যেন অকারণেই বলি হয়ে গেল সেই মাঝি। সাব্বিরজি শুধু শূন্য দৃষ্টিতে নিষিদ্ধ দ্বীপের দিকে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর একটা শূন্যতা। সে যা চেয়েছিল তা পেয়েছে যদিও। এটা শুধু ক্ষত নয়, একটা নীরব বন্ধন। জিয়াউদ্দিন সাহেব সূরা পাঠ করতে করতে তসবিহ ঘুরাচ্ছেন। কিন্তু যুদ্ধ কেবল জিতে শেষ হয় না সাব্বির, বললেন তিনি। সাব্বিরজি কিছু বললেন না। গোলাম সাহেবের পরিবার এখন কালো জাদু ও আলোয়ারের হাত থেকে সম্পূর্ণ মুক্ত। আরো কয়েকদিন সেখানে কাটিয়ে সাব্বিরজি ফিরে আসেন। না, এবার জাহাজে নয়, উড়োজাহাজে। এটাই ছিল ঘটনা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি ভূত.com এর 6th বার্থডে অ্যানিভার্সারি উপলক্ষে আজ আবারও হাজির হয়েছিলাম যে মানুষটির ঘটনা নিয়ে। তার নাম ও পূর্বের ঘটনা আমি, আপনি, আমাদের সবার স্মৃতির মণিকোঠায় জল করছে। জানি ভবিষ্যতেও করবে। আমাদের সবার প্রিয় সাব্বিরজি আজ 14 নম্বর ঘটনা শেয়ার করলাম। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাইয়ের উপস্থাপনায় মানুষটি ভূত.com এবং আমাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন ইনশাল্লাহ। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করছিলেন, তাই আজ আবারও ওনার ঘটনা নিয়ে ফিরে আসা। এই ঘটনাটি 2017 সালের নভেম্বর মাসের ঘটনা। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি ঘটনা শেষ করেছেন, অর্থাৎ সুকান্ত মাইতি তাঁর লেখা শেষ করেছেন। সাব্বিরজির ঘটনা আপনারা সবসময়ই পছন্দ করেন, আর সে কারণেই আপনাদের পড়ে শোনানো হলো। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। কতটুকু ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আগামীতেও আমরা সাব্বিরজির ঘটনা নিশ্চয়ই পাবো। আর আপনারা সবাই যারা ঘটনা পাঠাতে চান আমাদেরকে ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেনই। তারপরেও আমাদের ইমেল অ্যাড্রেস আরো একবার মনে করিয়ে দিচ্ছি, russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠাতে হবে আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর কোনো কথা হবে না, আমরা চাই আজকের এপিসোডটি এখানেই শেষ করতে। আপনারা সবাই ভালো থাকুন, ভালোর দলে
থাকুন এবং সেই সাথে আমাদের ঘটনা পাঠান, আমরা যেন এরকম এপিসোড বারবার আপনাদের উপহার দিতে পারি। আজকের মতো এখানেই